Assalamu alaikum and a very good evening everyone. On behalf of IEEE Church Student Branch, I, Sababa Tamanna, warmly welcome you all to session 1 of our webinar titled Undergrad to Career. We are really happy to have you all with us today. This session is specially aimed at undergraduate students who are trying to understand how to prepare themselves for the professional world, what skills to focus on, and how to bridge the gap between academics and industry. It is my pleasure to introduce our speaker for today. Sabiq Aftahi Bhai is a researcher turned engineer working at the intersection of AI research and real-world engineering. His experience spans NLP, computer vision, and blockchain with a strong focus on transformers and large language models, particularly for resource-constrained Bangla language technologies. Currently, he is working as an AI engineer at SysModeler AI, where he develops AI-driven systems that make SysML modeling faster, smarter, and more accessible. Having successfully transitioned from undergraduate studies to industry, his journey offers valuable and practical insights for students like us. Without further delay, I would like to invite Sabiq Aftahi Bhai to begin today's session. Bhai, the floor is yours. Hello, am I audible? Yes, you are audible. আচ্ছা আসলে সেশনটা বলা হয়েছে যে আন্ডারগ্রেড থেকে ইন্ডাস্ট্রিতে ব্রেকথ্রুর জন্য, বাট ইট ডিপেন্ডস অন দ্য অডিয়েন্স আর কি, যে আমি আসলে কোন অডিয়েন্সের জন্য কিরকম ভাবে বলবো। তো আমি গ্রুপে একটা পোল ক্রিয়েট করছি। আমি গুগল মেসেজের এখানে পোলটা দিচ্ছি, সবাই একটু ওখানে একটু অ্যান্সারটা দিয়ে দিলে আমি একটু দেখতে পারতাম যে এখানে কোন টাইপের স্টুডেন্ট কিরকম আছে আর কি। সবাই একটু কাইন্ডলি একটু তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দেন। অ্যান্সারটা না দিতে পারলেও জানাবেন, আর কারো যদি অ্যান্সার দিতে সমস্যা হয় তাহলে আপনি চাইলে লিখেও দিতে পারেন আর কি মেসেজ চ্যাটে, বাট এটাতে করলে আর কি ভালো হতো, আমি রেজাল্টটা দেখতে পাচ্ছি। সবাই কি পোলটা পেয়েছেন? আমি এই যে গুগল মিটের মেসেজেই দিয়েছি আর কি। 10টা ভোট এসেছে, আমার মনে হয় আরো 10টার মতো ভোট আসা বাকি। আপনারা যারা ভোট করেননি তার জন্য আরেকবার বলছি, আমি একটা পোল ক্রিয়েট করেছি, ওটার লিঙ্কটা আমি এই গুগল মেসেজের মিটের মেসেজের চ্যাটে দিয়েছি আর কি। এই মিটের মেসেজের চ্যাটের মধ্যে আপনি দেখতে পারবেন একটা স্টিউপল নামে ওয়েবসাইট আছে, ওখানে যে একটু কাইন্ডলি আপনি কোন গ্রুপ থেকে বিলং করেন ওটা একটু দেখতে পারলে ভালো। আচ্ছা, আই গেস দিস ইজ ইট। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার সেকেন্ড, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার বেশি, আর আর 4 and 4 মানুষ একটু কমে, যেটাতে ফোর্থ ইয়ার থেকে কয়েকজন আছে নাতে কোনো। তাহলে সেশনটা একটু ডিফারেন্ট হবে আর কি, কারণ আসলে আন্ডারগ্রেড থেকে কিভাবে আপনি জার্নি শুরু করবেন ওটা আসলে অনেক ডিপেন্ড করে যে আপনি এখন কোন লেভেল আছেন, ওর উপর ডিপেন্ড করে আমি আসলে আমার সেশনটা চালাবো আর কি। তো একদিক দিয়ে এটা ভালো আসলে, কারণ হলো যে আপনাদের জন্য সময় আছে। তো প্রথমত আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করি। আমি সাবিক আফতাহি, আমি 19 ব্যাচে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছি, আর কারেন্টলি SysModeler AI তে এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। এটা হচ্ছে একটা ইউএস বেস কোম্পানি,
আপনার রিমোট বেসড কাজ হয়। সো আমরা ভাবলাম যে সিএসএমএল মডেলিং নিয়ে কাজ করি। সিএসএমএল নিয়ে হয়তো আপনারা আগে শোনেন। এটা একটা নিশ একটা ডোমেইন, বেসিক্যালি ফর্মাল মেথডস এর জন্য কাজ করে। এমবেডেড সিস্টেমস এর বিভিন্ন ডিজাইন ওগুলো ওই জিনিসটা আমরা এই দিয়ে অটোমেট করার চেষ্টা করি। তো যাই হোক, এগুলো বোঝার আগে এই এআই পার্টটা সরিয়ে যেহেতু আপনার সেশনটা হলো যে আপনার কিভাবে আপনি আন্ডারগ্রেড থেকে ক্যারিয়ার ব্রেক করবেন ওই জিনিসটা নিয়ে, সো আমরা ওখান থেকে আমার সেশনটা আমার শুরু করলে ভালো। যেহেতু এখানে আপনার ফোর্থ ইয়ারের মানুষ কম এবং অন্যান্য ইয়ারের মানুষজন বেশি, তো আমার সেশনটা আস্তে আস্তে ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার পর্যন্ত নিব আর কি। আর আমি চেষ্টা করবো যেন সেশনটা খুব বেশি লং না হয়, কারণ হলো যে লং সেশন আসলে মনোযোগ ধরে রাখা যায় না। আর আমি আসলে একটা একটা জায়গাতে এসেছি, আমার একটা ল্যাপটপের চার্জারটাও নেই, বেশিক্ষণ চার্জও থাকবে না আমার ল্যাপটপে, সো আমার প্রবলেমে আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে হবে। তো আপনারা যারা ফার্স্ট ইয়ারে আছেন, এখান থেকে ফার্স্ট ইয়ারে যারা আছেন, আমার কাছে মনে হয় তাদের জন্য সেশনটা সব থেকে মানে ফার্স্টলি শুরু করলে ভালো হয়। ফার্স্ট ইয়ার আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইউনিভার্সিটির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার। ইম্পর্টেন্ট ইয়ার এই অর্থে যে আপনারা যখন ইউনিভার্সিটিতে আসেন একটা কলেজ গ্রাজুয়েট থেকে, তখন এই জায়গাতে আপনাদের লাইফের অন্যতম একটা স্টেজে আসেন, যেটা হলো যে আপনারা ফর দ্য ফার্স্ট টাইম ইন ইউর লাইফ আপনারা নিজেদের ডিসিশন মেক করতে হয়। আপনারা সবসময় কলেজে এসেছেন, কলেজে পড়েছেন, কলেজে কোচিং এ গিয়েছেন, ওখানে সারা যা পড়ে দিয়েছে ওটা হলো যে পড়ে এসেছেন, এরপরে হলো যে ওটা এক্সামে দিয়ে দিয়েছেন। ভার্সিটি লাইফটা এরকম। তো ভার্সিটি লাইফে অনেক কিছুই থাকে। আমি ভার্সিটি লাইফে কিছু খরা বলি, কিছু জিনিস আছে যেগুলো আসলে অনেক ছেলে মেয়ে, অনেক প্রমিসিং ছেলে মেয়ে ওগুলোর জন্য ঝরে যায়। তো এই খরাগুলোর অনেক কারণেই হতে পারে। দেখা যায় যে আপনাদের নতুন একটা পরিবেশে মানিয়ে নেওয়া, আবার হোম সিকনেস, সাথে নতুন খাদ্যাভ্যাস, সাথে হলো যে নতুন একটা পরিবেশে হয়তো সবাই আপনাদের প্রতি এরকম কাইন্ডনেস দেখায় না। সবকিছু মিলে দেখা যায় যে অনেক ছেলে মেয়ে হয়তো দেখা যায় যে পড়াশোনাটা ঠিক মতো করে উঠতে পারে। আবার যারা দেখা যায় যে আপনারা ফার্স্ট ইয়ার যারা অনেক ভালো করে ফেলেন, তখন দেখা যায় যে খুব কম কেসেই আমি দেখেছি যে ফার্স্ট ইয়ারে যারা ভালো করেছেন তারা সেকেন্ড থার্ড আর ফোর্থ ইয়ারে যে খারাপ করেন এটা খুব কমই হয়। তো ফার্স্ট ইয়ারটাই আসলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে চ্যালেঞ্জিং ইন এই সেন্সে যে আপনার একটা নতুন পরিবেশে এসে যখন একটা নতুন কারিকুলাম এসে যখন শুরু করেন, যেমন আপনাদের সময় একটা 100 মার্কসের এক্সাম থেকে ওখানে আপনাদের ক্লাস টেস্ট থেকে শুরু হয়, কুইজ এক্সাম থেকে শুরু হয়, ওই জিনিসগুলো বুঝো এটা রেজাল্টটা ভালো হবে। যেমন আমি যদি আমার একটা পার্সোনাল একটা গল্প বলি, আমার ভার্সিটি লাইফের যে ফার্স্ট সিটি ছিল, ওইটা যে ওইটার নাম যে সিটির যে ফুল মিনিং যে ক্লাস টেস্ট, আমি এটা ওই দিন জেনেছিলাম। এন্ড এটা যে টার্মে অ্যাকচুয়ালি মার্কস গুলো অ্যাড হয় এন্ড এটা যে কোনো ভ্যালু ক্যারি করে, এটা আমি জেনেছিলাম 3-4-5টা সিটি দেওয়ার পরে। তো আমি আসলে এটাকে মানে কিছুই বুঝিনি সিটিটা কিসের। আমি ভেবেছিলাম যে ক্লাস টেস্ট কি, মানে স্যাররা কি কি করিয়েছে ওটার উপরে বেস করে একটা এক্সাম দিবেন নাকি, বা জিনিসটা আসলে কি কিভাবে কাজ করে এটা আমি কিছুই বুঝতাম না। সিজিপি এর ক্যালকুলেশনটা আমি অনেকবার বোঝার চেষ্টা করেছিলাম ফার্স্ট ইয়ারে, আমাকে কেউই বুঝাতে পারেনি জিনিসটা। আমি পরে হ্যান্ডবুক দেখে একটু বোঝার চেষ্টা করেছিলাম। ও আমাদের সময় আবার তখন চ্যাট জিপিটি বের হয় নেই তখন, সো দেখা যাচ্ছিল যে আমাদের আর কি সব সার্চ করে করে বের করতে হতো এই সময়। তো সিজিপি এটা বুঝতে আমার বেশ প্যারা হয়েছিল। তো ফার্স্ট ইয়ারটা আমার কাছে মনে হয় যে যারা একটু মোটামুটি বুঝে মানে মেনটেন করতে পারেন তারা মোটামুটি ভালো একটা দিকে যান। তো ফার্স্ট ইয়ারটার কথা কেন বললাম, আপনারা যখন ইঞ্জিনিয়ারিং করবেন, আমি সিএসসি ইঞ্জিনিয়ারিং এর কেসটা বলতে পারবো স্পেসিফিক্যালি, আমি অন্যান্য ইঞ্জিনিয়ারিং থেকে না, সো এই ওটা নিয়ে আমার না বললেই ভালো। দিস কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে আমি যেটা বলবো যে আপনি দুই ধরনের মানুষ পাবেন, যারা বলবে যে কম্পিউটার সায়েন্সে আপনার রেজাল্ট লাগে, আর আরেক ধরনের মানুষ বলবে যে কম্পিউটার সায়েন্সে আপনার রেজাল্ট লাগে। এন্ড এই জায়গাতে আসলে দুইজনের কথাই সত্যি এবং দুইজনের কথাই ভুল। আর আপনি যদি দেখেন যে আপনাকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে কেউ ওই দিকে পড়াশোনা করে যে আপনার আসলে পড়াশোনা করা লাগবে না বা সিএসসি তে সিজিপিএ ম্যাটার করে না, আমার মনে হয় আপনার তার কথা না শুনেই ভালো হবে। আবার আপনার যদি এমন মানুষ আপনি যদি দেখেন যে আপনাকে কেউ বলা হয় যে শুধুমাত্র কোনো আর কিছু করা লাগবে না, আপনি শুধুমাত্র সিজিপিএ টা ঠিক রাখেন তাহলে সব ঠিক হয়ে যাবে, আমার মনে হয় তার কথাটাও শোনা আসলে ঠিক হবে না এই জায়গায়। কম্পিউটার সায়েন্স আমার কাছে মনে হয় যে একটা স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং, হুইচ ইজ নট স্পেসিফিক্যালি অ্যান ইঞ্জিনিয়ারিং, এটা ডিসিপ্লিনের মতো, বাট অলসো হার্ড, কারণ হলো যে এখানে রেজাল্টই অনলি ইনাফ না। আমি অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর কেসগুলো নিয়ে আর কি আমি বলছি, অন্যান্য ইঞ্জিনিয়ারিং এ আমার মনে হয়েছে যে
as long as you're pretty smart and have a good result, you can go on. তো ফার্স্ট ইয়ারের জন্য আমার যেই আটা থাকবে যে আপনারা যেহেতু আপনারা ভার্সিটিতে প্রথম এসেছেন, আপনারা এখন জানেন না যে ভার্সিটিতে আসলে কি হয়, ভার্সিটিতে আসলে রেজাল্ট কি কাজ করে। ইনফ্যাক্ট আপনাদের জন্য যেটা স্পয়লার অ্যালার্ট, ওটা হলো যে আসলে আপনি ইঞ্জিনিয়ারিং এ আসলে আপনি যে কি পড়তেছেন এই জিনিসটা আপনি থার্ড ইয়ার পর্যন্ত বুঝবেনই না। আপনার কাছে মনে হবে যে আমি যে কি করতেছি কি যে করতেছি আমি নিজেই জানি না। আমার কাছে এরকম হয়েছিল, ইট ওয়াজ মেকিং সেন্স টু মি আফটার 3-2 পরে আমি আস্তে আস্তে ডটস গুলো কানেক্ট করতে পারছিলাম যে আচ্ছা এটার জন্য আমি এটা করেছি, এটা আমার এই কাজে লেগেছে। এর আগ পর্যন্ত আপনার 3-1 পর্যন্ত আমার মনে হয় না যে আমি খুব একটা বুঝেছিলাম যে আমি আসলে কি করছি। আপনি দেখছেন যে আপনার ক্লাসে এসে স্যাররা পড়াচ্ছেন র্যান্ডম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ফুরিয়ার অ্যানালাইসিস করছেন। অ্যাজ এ সি স্টুডেন্ট আপনার মনে হতেই পারে যে আপনি ফুরিয়ার অ্যানালাইসিস কেন আসলে করছেন, যেটা আপনার জীবনে কাজে লাগার কথা না। এরকম অনেক জিনিসই আপনার মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, ইট উইল অল মেক সেন্স। এন্ড আমার এই জায়গাতে একটাই উপদেশ থাকবে যে আপনারা যেই কোর্সে যেটা আসে ওই কোর্স ম্যাটেরিয়ালের বাইরেও ওইটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করে, মানে এটা আসলে কিভাবে কাজে লাগে, যেহেতু এখন চ্যাটজিপিটি আছে, তা আপনারা ওইটা একটু বের করার চেষ্টা করবেন যে এটা আসলে কোনটা কোন কেসে কাজে লাগে। আর আমি এটা বলবো না আপনি জানার জন্য পড়েন, কারণ আপনি যদি জানার জন্য পড়েন আপনি ডেফিনেটলি ফেল করবেন, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। জানার জন্য পড়লে আপনি ফেল করবেন। তো জানার জন্য পড়াশোনা আর পরীক্ষায় ভালো করার জন্য পড়াশোনা দুইটা কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট ট্রিক। আমি ফার্স্ট ইয়ার এটা বুঝতাম না। আমার কাছে হলো যে একটা বই সাজেশন করতো, যেটা আমি বইয়ের আগাগোড়া হলো যে কালিতে যা আছে সব জিকে পড়ে যেতাম যে আমার পরীক্ষায় আমি যে মার্কস আশা করছিলাম ওই মার্কসটা আসতো না। তো এটা ওয়াজ ওয়েন যে আমি আস্তে আস্তে কোশ্চেনে আসলে পরীক্ষার জন্য কিভাবে পড়তে হয় আর আমার জানার যে জিনিসটা ওইটা আমি কিভাবে পড়বো, এই দুইটা ব্যালেন্স করা শিখেছি। তখন হলো যে রেজাল্ট একটু ভালো হওয়া শুরু করেছে। এখন এটা মানে এই না যে আপনি আবার ওই পরীক্ষার জন্যই শুধুমাত্র করবেন, মানে অনেকে যেটা করেন যে আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করেন বা এরকম ইয়ে করেন, ওইটা করলেও সমস্যা। ওইটা করলে আপনি আসলে জানবেনই না আপনি আসলে কি করতেছেন, বা ওই যে এরকম একটা লুপে স্টাক হয়ে যাবেন যে জানবেন না যে আমি আসলে কি করতেছি। আমার মনে হয় দুইটাই ব্যালেন্স করা উচিত। এন্ড এরকম আপনাদের মধ্যেই অনেক ব্রিলিয়ান্ট ছেলে পেলে আছে যারা এই জিনিসটা করেন। আপনাদের মধ্যে আন্ডাররেটেড অনেক মানুষই আসবেন। যেমন আমি পার্সোনালি আমার মানে আমার একদম 24 ব্যাচের 22 ব্যাচের একজনকে চিনি, যিনি বললেন যে উনি ট্রিপলিতে পড়েন, বাট উনি ট্রিপলিতে পড়া সত্ত্বেও আমি দেখি যে উনি মানে সারাদিন খালি ফিজিক্স পড়েন। সে তার ফিজিক্স পড়তে খুবই ভালো লাগে। মানে আমরা যেমন গেমস খেলি বোর্ড হলে, তিনি ফিজিক্স পড়তে খুবই ভালোবাসেন। তিনি এই জিনিসটা মানে খুবই খুবই পছন্দ করেন। তো আমার কাছে মনে হয় যে কোনো জিনিসটা জানার জন্য এখন যেহেতু বিভিন্ন এলএলএমস মডেল আছে, চ্যাটজিপিটি আছে, ওখান থেকে একটু জানার চেষ্টা করবেন আর রেজাল্ট একটু চেষ্টা করবেন ভালো রাখার। রেজাল্টটা ভালো রাখলে অনেকগুলো জিনিস কিউমুলেট হয়ে আপনার জমা হয়ে একটা সময় আপনাকে একটা কনফিডেন্স বুস্ট দিবে, যেটা আপনাকে আসলে অনেক জিনিসে হেল্প করবে। এই হলো যে ফার্স্ট ইয়ারের কথা। এরপর আসি আমি সেকেন্ড ইয়ারে। ধরেন আপনার ফার্স্ট ইয়ারে কোনো কারণে আপনার ভালো হয়নি, তো ফার্স্ট ইয়ারে আপনার ভালো না হওয়ার অনেক কারণ থাকতে পারে, যেটার ম্যাক্সিমামই আমি বলে দিতে পারি যেটা আপনার দোষ না। কারণ অনেক সময় দেখা যায় যে ফার্স্ট ইয়ারদের জন্য যদিও ক্যাম্পাস অনেক বেশি ওয়েলকামিং হওয়ার কথা, অনেক সময় ওয়েলকামিং হয় না। আবার ফার্স্ট ইয়ার আপনারা নতুন একটা পরিবেশে আসেন, অনেক সময় দেখা গেছে যে অনেকে হয়তো পরিবারের বাইরে নিজে একটা ভাত বেড়েও খান নাই নিজে। তো ওই জায়গাতে এসে এখানে হলে নতুন করে নতুন ছেলে মেয়ের সাথে উঠে এসে হুট করে যে ধাক্কাটা খেয়েছেন, অনেকে এটা মানিয়ে নিতে পারেন না। রেজাল্ট এটা একটা ইফেক্ট করে, সবচেয়ে বেশি এফেক্ট করে যে আপনি আসলে জানেনই না যে আপনি কিভাবে কি পড়তেছেন। পরীক্ষাতে অনেক বেশি খারাপ রেজাল্ট হয়ে যায়, অনেকের শর্ট এসে পড়ে। তো যদি আপনার কোনো কারণে ফার্স্ট ইয়ারে কোনো ভাবে শর্ট এসে পড়ে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আপনার জাস্ট প্রধান কাজ হলো যে আপনার শর্ট গুলো ক্লিয়ার করে ফেলা। শর্ট গুলো প্রতি বছরই এক্সাম গুলো হয়, এক্সাম গুলো আপনি চেষ্টা করবেন যত ফাস্ট পসিবল ক্লিয়ার করে ফেলার। আপনি কোনো সময় এটা ডিলেট করে থার্ড ইয়ারে নেবেন বা ফোর্থ ইয়ারে কখনোই নেবেন। ফোর্থ ইয়ারে নিলে একটা সময় যেটা হবে যে আপনার এই পড়া আপনার কখনোই মনে থাকবে না, আপনার প্রতিবার নতুন করে পড়তে হবে। দেখা যাবে যে আপনার নতুন ব্যাচের সাথে নতুন ব্যাচের সিলেবাস নিয়ে মিলিয়ে ওইভাবে আপনার পড়াশোনা করতে হচ্ছে, যেটা আলটিমেটলি আপনার রেজাল্ট আরো ডাউনগ্রেড করে দিবে। তো চেষ্টা করবেন যে আপনার শর্ট গুলা ক্লিয়ার করে ফেলার। মিনওয়াইল আমি আর কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে রেজাল্টের ব্যাপারে আসছি, কারণ এই মুহূর্তে ইউ ডু নট হ্যাভ এনিথিং দ্যাট ক্যান কন্ট্রিবিউট টু ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু আপনি এখন হাত দিতে পারবেন। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমি যেটা বলতে চাইবো যে ফার্স্ট ইয়ারে আপনাদেরকে একটা নতুন টার্মের সাথে পরিচিত হবেন, বা অনেকে হয়তো এটা আগে জানেন যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা। অনেকেই বলবে যে এটা করতে। তো আমার কাছে পার্সোনালি যেরকম মনে হয়েছে যে এই জায়গাতে দুইটা ক্যাটাগরির বিভাগ হয়।
একটা ক্যাটাগরির মানুষ থাকে আপনারা যারা কন্টিনিউয়াসলি সিপি করতে থাকেন, তারা কন্টিনিউয়াসলি সিপি করেন, খুব ভালো করেন এই জায়গাতে, এন্ড তারা লেগে থাকেন। এই ক্যাটাগরির মানুষগুলো স্পেশাল। আরেকটা ক্যাটাগরির মানুষ আছেন যারা স্বাভাবিকভাবে এই জিনিসটা করে উঠতে পারেন না, দেখা যান যে ডিপ্রেসড হয়ে যান। যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং একটা লেংদি প্রসেস, এটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় না এই জায়গাতে। এন্ড কনসিডারিং এখন আবার এলএলএম গুলো ইউজ কেস এসেছে, এলএলএম গুলো আসার পর এটা আরেকটু বেশি হার্ড হয়েছে। কনসিডারিং এখন সবাই এলএলএম এর হেল্প নিয়ে দেখা যায় যে কম্পিটিটিভ সিনারিওটা একটু নষ্ট করে দিচ্ছে। তো দেখা যায় যে এখনো এটার জন্য অনেকে আবার ডিপ্রেসড হয়ে যান, অনেকে আবার চিটিং এর দিকে চলে যান। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর আপনার যে বেনিফিটটা অ্যাজ এ সিএ স্টুডেন্ট, এটা আপনি আসলে সারা জীবনই পাবেন। এটা হলো যে আমি ফার্স্ট ইয়ারে করিনি, আমি লিড কোড করা শুরু করেছিলাম, লিড কোড করতাম, আমি কোড ফোর্সেস করতাম না। কোড ফোর্সেস করার সময় আমার যেটা মনে হয়েছিল যে খুবই ফার্স্ট্রেটিং লাগতো, পরে দেখা গেছে যে আমি ওই জিনিসটা করিনি। আর আই স যে যারা এই কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কন্টিনিউ করেছেন তাদের আসলে এখন আমি কাউকে দেখিনি যে তারা এখনো খুব বসে আছেন বা খুব খারাপ অবস্থা তাদের। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে যেটা হয়, কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনাকে জব দিবে না, এটা হলো যে প্রথম কথা। এটা যদি আপনাকে বলে থাকে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে আপনি শিওর জব পাবেন, এটা দুই একটা কেসে হতে পারে। বাংলাদেশের এক দুইটা কোম্পানি আছে নাম করা হতে পারে, যারা আপনার শুধুমাত্র আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রোফাইলের উপরে বেস করে নেবে। ওইটাও আমি আসলে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কারণ শুধুমাত্র আপনাকে কোড ফোর্সেস এক্সপার্ট দেখে জব দিয়ে দিবে। আই ডোন্ট থিংক এখন এই কোম্পানিগুলো এক্সিস্ট করে, কনসিডারিং 2026 এর সিনারিও, যেখানে হলো যে অনেক বেশি চিটিং এই জায়গাতে বেড়ে গেছে। আবার অনেক জায়গাতে দেখা যায় যে অফলাইন কন্টেস্টে আপনার অনলাইন কন্টেস্টে অনেকে ভালো পারেন, পরে দেখা যায় যে অফলাইন কন্টেস্টে ওইভাবে পারফর্ম করতে পারেন। তো এই ধরনের সিনারিও গুলো হয়। সো আসলে কি করলে আপনার আসলে একটা জব পাওয়া যাবে, বা আসলে আপনারা কিভাবে প্রোফাইলটা গোছালেন? কারণ অনেক জায়গাতেই দেখা যায় যে এই কনফিউশনটা হয় যে আমি আসলে সিপি করতে থাকবো, নাকি আমি আসলে অন্য কিছু করবো, নাকি আমি রিসার্চ করবো। এই জিনিসগুলো নিয়ে অনেক সময় কম্পিটিশন, অনেক বেশি কনফিউশন তৈরি হয় আর কি। তো এগেন আমি সিএসসি নিয়ে কথা বলছি, আমি অন্য সেক্টর নিয়ে আজকে আলাপ করবো না, এটা আমার ডোমেইন না। সো আমি কম্পিউটার সায়েন্স নিয়ে আলাপ করবো। তো সেকেন্ড ইয়ারে যারা আছেন, তো ফার্স্ট ইয়ার থেকে আপনাদের একটা প্রেশার থাকতো যে আপনারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন। তো এর মধ্যে সেকেন্ড ইয়ার থেকে যেটা দেখা যায় যে আপনাদের মধ্যে যারা সিরিয়াস ভাবে সিপি করার, তারা অলরেডি সিপি করা শুরু করেন। আর অনেকে থাকেন যে এই জায়গাতে এসে আবার ড্রপ দিয়ে দেন। আবার অনেকে থাকেন যে এই জায়গাতে যেহেতু সিপি করেন না, তো এই জায়গাতে দেখা যায় যে সিপি না করার ফলে তিনি একটা পুরো যে ভয়েড এর মধ্যে পড়েন, যে তিনি ভালো করতে পারতেছেন না এই জায়গাতে, ওইখান থেকে আর কোনো সময় উঠতে পারেন না। এটা খুবই বাজে একটা জিনিস। আপনি কম্পিউটার সায়েন্স করেন বা যে কোনো ইঞ্জিনিয়ারিং এ করেন, the worst thing you can do is to do nothing at all. আপনাকে কিছু না কিছু সবসময় করতে হবে। হোয়াট ডু আই মিন বাই কিছু না কিছু? আপনার সিএসসি যদি, আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি ভালো না লাগে, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। আমার নিজেরও কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো লাগতো না কোনো সময়। আমি একটা সময় লিড কোড করা শুরু করেছিলাম আপনার ডাটা স্ট্রাকচার গুলো বোঝার জন্য, ওগুলো আর কি সলভ করতে আমার ভালোই লাগতো। তো দেখা যেত যে আই এম দ্য কাইন্ড অফ পার্সন যে সবসময় অনেক কম সময় অনেক ভালো রেজাল্ট পেতাম। আমার কাজের এফিসিয়েন্সি সবসময় ওইদিকে ফোকাস করা থাকতো, যে আমি একটা জায়গাতে খুব বেশি এফোর্ট দেবো না, আমি ওই জায়গাতে ম্যাক্সিমাম রেজাল্টটা তুলে নিয়ে আসবো। তো অনেকের ক্ষেত্রে আছেন যে এইভাবে কাজ করেন, অনেকের ক্ষেত্রে আছেন যে ধৈর্য ধরে অনেকদিন ধরে আপনার দেখা যায় যে সিপি র্যাঙ্কিংটা বাড়ান। তো এইটা অসাধারণ একটা কোয়ালিটি আমার কাছে পার্সোনালি মনে হয়। এন্ড যারা এই কোয়ালিটিটা বিয়ার করেন কম্পিটিটিভ প্রোগ্রামিং, এই জন্য এই জিনিসটা অ্যাট্রাকটিভ, যে হলো যে তাদের অনেকগুলো কোয়ালিটি আসে আর একসাথে দেখা যায়, যে হলো যে তারা ধৈর্যশীল, তারা সহজে হাল ছেড়ে দেন না, তারা কোডিং স্কিলটাকে ওইভাবেই লেভেলে নিয়ে গেছেন যেখানে তিনি একটা কমপ্লেক্স সলিউশন চিন্তা করতে পারেন। তো সিপি দেখে অনেক পুরো এরকম জাজ করা হয়। এবার আসি রিয়েলিটির ব্যাপারে। তো অনেকে হলো যে এটা কন্টিনিউ করতে থাকেন, তো এরকম কন্টিনিউ করতে থাকেন। এর মধ্যে আবার সিপি করার মধ্যে দুই ধরনের ক্যাটাগরির মানুষ আছে, এটা নিয়ে আমি বলবো। বাট সিপির মধ্যে আমি পরে আসতেছি, আমি বলতেছি যারা সিপি করেন না ওদের বিষয়। তো যারা সিপি করেন না ওদের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় যে তারা কিছুই করেন না। বাট কম্পিউটার সায়েন্স হলো যে এমন একটা ফাস্ট একটা এরিয়া, এই জন্য আমি প্রথমে বলছিলাম যে ইটস নট জাস্ট ইঞ্জিনিয়ারিং। আমার কাছে মনে হয় যে ইটস এ ডিসিপ্লিন and it transcended beyond engineering. কারণ এখানে পুরো জিনিসটা আপনি কম্পিউটার সায়েন্সে, আপনি হয়তো সিপির নাম জেনেছেন, বাট কম্পিউটার সায়েন্স ইজ সো ভাস্ট, সো মেনি থিংস আর আউট দেয়ার। এখানে আপনার অনেকগুলো ক্ষেত্র আছে। যেমন আপনারা আস্তে আস্তে হয়তো একটা জিনিসের নাম শুনবেন, এআই বা মেশিন লার্নিং, যেটা আপনারা শুনে থাকেন ফোর্থ ইয়ারে বা থার্ড ইয়ারে পড়া শুরু করেন আস্তে আস্তে। এটা নাম অনেকে সেকেন্ড ইয়ারও শুনেন।
আর সাইবার সিকিউরিটি নামটা নামটা অনেকের জানার কথা, যে সাইবার সিকিউরিটি বলে কিছু একটা জিনিস আছে, এক্সিস্ট করে। অনেকে হয়তো ব্লকচেনের কথা জানেন, অনেকে হয়তো আপনার গেম ডেভেলপমেন্টে যান। তো অনেকেই, আমি অবশ্য গেম ডেভেলপমেন্টে খুব কম মানুষকে যেটা দেখি, এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। এন্ড যেটা হয় যে অনেকে আলটিমেটলি কোনোটাই করে না, কারণ আপনাদের কাছে কোনো রোড ম্যাপ থাকে না যে আমি কিভাবে কি করব, কিভাবে কি শুরু করা উচিত। তো আপনি ফার্স্ট ইয়ারে যাই করছেন বা নাই করছেন, হতে পারে যে আপনি তো সিপি করার চেষ্টা করছেন, পারেন নাই, যারা করছেন তো সিপি করছেন, ভালো করছেন। বাট দেখা যায় যে যারা করেন নাই তারা হলো যে এই জায়গাতে নতুন কিছু একটা করার চিন্তা ভাবনা করেন না। এটা আমার কাছে মনে হয় যে খুবই বাজে একটা জিনিস। এন্ড এটা আসলে আপনার ক্যারি করে 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 আলটিমেটলি আপনার ফোর্থ ইয়ার পর্যন্ত ক্যারি করে। অ্যাটলিস্ট আপনি কিছু না করলে আপনার এটা মনে হওয়া উচিত যে আমি কিছু করতেছি না, আই এম ওয়েস্টিং মাই টাইম। এন্ড বাই ওয়েস্টিং ইউর টাইম আমি এটা বুঝাচ্ছি না যে আপনাদের এখানে মানে সারাদিন প্রোডাক্টিভ কিছু করতে হবে, আপনি ঘুরে বেড়ান, আপনি পড়াশোনা একটু কম করেন, সমস্যা নেই। বাট হলো যে কিছু না করলে ওইটার ইফেক্ট আসলে অনেক দূর পর্যন্ত করিয়ে যায়, যেটা আসলে খুবই নেগেটিভ একটা ইফেক্ট। তো আপনি অ্যাজ এ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ধরেন আপনার সিপি ভালো লাগতেছে না, আপনি তখন কি করবেন? আপনি যে কোনো একটা জিনিস চুজ করবেন, আপনার চুজ করবেন নট বিকজ যে আপনার একটা জিনিস কিছু করা লাগবে বা একটা প্রোডাক্টিভ জিনিস করা লাগবে, এইটা ভেবে কোনো সময় কিছু করতে যাবেন না। সিএসি এত ইন্টারেস্টিং একটা জিনিস, আমি আজকে যদিও বলে যে এই সবার জব নিয়ে নিবে, এই জিনিসটা যদি আমি এগ্রি করি না। যদিও বলা হয় যে এই সবার জব নিয়ে নিবে, ইভেন ইন দিস কেস, ইন দিস ওয়ার্ল্ড, আমার কাছে মনে হয় যে সিএসসি ইজ লিবারেটিং এন্ড সিএসসি ইজ এ পাওয়ারফুল সাবজেক্ট, আর সেকেন্ডটা নেই, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। এন্ড সিএসসি আবার এমন একটা ফিল্ড যেখানে আপনার খালি আপনার কম্পিউটার সায়েন্সের মানুষই আসবে না, আপনাকে কম্পিট করবে আপনার ট্রিপল এর মানুষ, আপনাকে কম্পিট করবে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মানুষ। আমাদের সময় 19 ব্যাচ থেকে একটা কম্পিটিটিভ প্রোগ্রামার ছিল আসাদ বিন সাবের, আপনারা হয়তো জানেন, তিনি কিন্তু মেকানিক্যাল থেকে পড়াশোনা করেছেন। বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট কোডার্স ইন 19 ব্যাচ, ইভেন ইন চুয়েট, আই উড আর্গিউ। সো এই যে তিনি কিন্তু মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের, বাট তিনি তার প্যাশনটা কন্টিনিউ করেছেন সিপির উপরে। আই উড নট সে তারকে ফলো করে আপনিও সিপি করা শুরু করেন আপনি যে সেম রেজাল্ট পাওয়ার জন্য। হোয়াট মাই পয়েন্ট ইজ, আপনারা যদি আপনাদের নিজেদের যে প্যাশনটা আছে, একটা প্যাশন জায়গাটা খুঁজে বের করেন। আসাদ যেটা করেছে যে তার নিজের প্যাশনের জায়গাটা খুঁজে বের করছে, হুইচ ওয়াজ পিওরলি প্রবলেম সলভিং। এন্ড অ্যাজ এ সিএসসি ইঞ্জিনিয়ার, এই প্রবলেম সলভিংটা আপনার আপনি হয়তো ভাবছেন যে এই জাস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আপনাদের লাগবে, আর কোথাও লাগবে না। বাট ট্রাস্ট মি অন দিস, আপনি যেই সেক্টরেই বা যান বা যেখানেই যান, আপনাকে একটা এফিশিয়েন্ট সলিউশন বাইর করা লাগবে। এন্ড ওই জায়গাতে আসলে আপনার এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, ইট গিভস ইউ অ্যান এজ। ইট ডাজ নট সলভ ইউ এভরিথিং, বাট ইট গিভস ইউ অ্যান এজ ওভার সামওয়ান হু ডাজ নট ডু প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং শুধুমাত্র যে কোড ফোর্সেস এর প্রবলেম করে যে এরকম না, অনেকে লিড কোড করে পায়, অনেকের আরো অনেক ভাবে আরো অনেকগুলো অনলাইন জাজ আছে এখানে করেন। আর অনলাইন জাজ ছাড়াও যদি কেউ করতে চান, হতে পারে যে আপনার এখন অনেকগুলো গেমস এর মতো বিভিন্ন প্ল্যাটফর্মস বের হয়েছে যেখানে হলো যে গেমস এর মতো প্রবলেম সলভ করা যায়, ও অনেকভাবে সলভ করতে পারেন। বেসিক্যালি গেট ইউজ টু ডুইং কোড। আর এখন বাই ডুইং কোড আই ডোন্ট মিন যে জাস্ট আপনি একটা কোড লিখলেন, কারণ দ্য হার্শ রিয়েলিটি ইজ 2026 এ, আমি এখনকার কথা বলছি, আপনাদের সময় বের হতে হতে ইট উইল বি 2029 অর 30, হু নোস। তো যেটা হবে যে কোডিং ইজ নট এ ভ্যালুয়েবল স্কিল এনিমোর। আগে যেটা দেখা যেত আপনার মাত্র 4-5 বছর আগেও, যে আপনি কোড করতে পারলেই ইউ আর বাউন্ড টু গেট এ জব, মানে কোড করতে পারাটাও ওয়াজ এ স্কিল। যেটা দেখা যেত যে আপনি কোড করে একটা ওয়েবসাইট নিজে নিজে বানাচ্ছেন বা একটা সলিউশন নিজে নিজে করছেন, ইট ওয়াজ এ স্কিল। বাট ইন 2026 জাস্ট পিওর র কোডিং ইজ নট এ স্কিল এনিমোর, কারণ এনিওয়ান কুড ডু ইট। কিভাবে? আপনি ক্লাউড কোডে যান বা আপনি কার্সরে লেখেন বা আপনি চ্যাটজিপিটিতে যান, আপনাকে একটা ওয়েবসাইট বানাতে দেন, সেও বানাতে পারে। ইনফ্যাক্ট এটার জন্য আপনার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও হতে হবে না। সো পিওর কোডিং ইজ নট এ স্কিল, বাট হোয়াট ডিফারেন্সিয়েটস বিটুইন এ সিএসসি ইঞ্জিনিয়ার এন্ড এ মানে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড ইজ দ্যাট, যে একটা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড জানেন আসলে তিনি এই যে ওয়েবসাইটটা বানাচ্ছেন এটাতে পোটেনশিয়াল কি সমস্যা হতে পারে। তাকে যদি ওয়েবসাইটটা স্কেল করতে বলা হয় বা বলা হয় যে যেটাতে অ্যাকচুয়াল ইউজার বেস যখন থাকবে তখন ওই ওয়েবসাইটটা ক্র্যাশ করবে। আর একটা সিএসসি ইঞ্জিনিয়ার এর জানা উচিত, যে আমি বলতেছি উচিত কারণ এটা আপনাকে শিখতে হবে। ইট ইজ এক্সপেক্টেড অফ ইউ যে আপনি এই জিনিসটা স্কেল করতে পারবেন, আপনার এটাতে বাগ হবে না। এন্ড এটা আসলে কিভাবে আপনি এআই কে দিয়ে বের করে নিয়ে আসবেন, ইটস অন ইউ। এআই কিন্তু এফিশিয়েন্টলি কোড করতে পারে না, এআই জাস্ট কোড করতে পারে, বাট এআই ক্যান নট কোড এফিশিয়েন্টলি। এন্ড ওয়ান্স ইউ লার্ন ইউ উইল সি হাউ শিটি কোড ক্যান এআই প্রডিউস। এটা হলো যে কথা। বাট ওই শিটি কোডটা বোঝার জন্য আপনার আসলে ওরকম ইয়াতে যেতে হবে। আমি আমার আমার যে ফোর্থ ইয়ারে করা প্রজেক্ট গুলো এখন দেখি, ওগুলো দেখে আমার এখন মাঝে মাঝে হাসি আসে যে হাউ ডিড আই কোড দিস ওয়ান।
তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। তো সেকেন্ড ইয়ারের জন্য আবার যে স্টেটা হবে কি, সেকেন্ড ইয়ার ইজ দ্য ইউনিভার্সিটি টাইম, যেখানে আসলে আপনার কাছে কিছুই ম্যাটার করবে না, আপনি পুরো গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াতে পারবেন। সেকেন্ড ইয়ারে আসলে গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়া যায়, কোনো সমস্যা এখানে। বাট ইস দিস 1 year ইজ দ্য টাইম, যেটা আমার কাছে মনে হয় যে আপনি আপনার পার্টিকুলার ইন্টারেস্টটা খুঁজে বের করেন। কারণ সেকেন্ড ইয়ার থেকে সবাই আস্তে আস্তে ইন্টারেস্টটা খুঁজে বের করা শুরু করে। ইন্টারেস্ট খুঁজে আপনি কিভাবে বের করবেন? ইউ হ্যাভ টু ট্রাই লট অফ থিংস। এখানে আপনার কোনো বাধা ধরা নেই। আপনাকে কেউ ধরে বসে সিভি করতে বলতেছে না, আপনাকে কেউ ধরে বসে বলতেছে না যে 2 মাস পরে চাকরি পাওয়ার জন্য আপনাকে জব করতে হবে, আপনি এখন বসে ডেভেলপমেন্ট করেন। আপনাকে কেউ বলতেছে আপনি সাইবার সিকিউরিটি শিখেন। আপনার যেটা ইচ্ছা, যে কোনো জিনিস আপনি আপনি ইন্টারনেটে যান, এখন শিখতে পারবেন। এন্ড আপনার যখন এই প্রশ্নটা করা লাগে যে আচ্ছা ভাই আমাকে অনেকে এরকম ইনবক্সে নোট দেন, আমি পার্সোনালি বাই দ্য ওয়ে সেকেন্ড ইয়ার থেকে আমি ব্লকচেইনের দিকে হাত দিয়েছিলাম। আমি একটা ব্লকচেইন, আমাদের সময় করোনার সময় চলছিল সেকেন্ড ইয়ারের ওই সময়, so I stumbled upon the blockchain Olympiad, so I started learning about blockchain. আমার কিন্তু ব্লকচেইনে কোনো I didn't know shit about blockchain, but I started learning অনলাইন থেকে। আমাদের সময় এই যে again ChatGPT ছিল না, it could make things lot of easier for me, lots of easier for me. So যেটা হতো যে খুঁজে বের করতে হতো, বাট এখন দেখা যায় যে again ChatGPT যেহেতু আছে, আপনি সুন্দর মতো একটা কোর্স কারিকুলাম তার থেকে বানিয়ে নিতে পারবেন। এন্ড আমার পার্সোনাল সাজেশন থাকবে, কারো কাছে জিজ্ঞেস করবেন না যে এটা হওয়ার রোডম্যাপ কিরকম, রোডম্যাপ আপনাকে আপনারটা বানাবেন। আমি পার্সোনালি যেভাবে শিখেছিলাম যে আমি অনেকগুলো ভিডিও দেখতাম যে এটা কিভাবে শিখবো বা এটা কিভাবে শিখবো, বা ইন্টারনেটে roadmap.sh নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আসলে আপনার কি কি শিখা লাগবে এরকম একটা বিশাল একটা লাইন দেখা যায়। যেমন আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, ক্যান এনিওয়ান রেসপন্ড? তো আপনারা এই ওয়েবসাইটটাতে আসবেন এবং এই ওয়েবসাইটটাতে এসে আপনারা দেখবেন যে বিভিন্ন জিনিস, ডেভঅপস আছে, ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে, এরকম বিভিন্ন জিনিস হওয়ার বিভিন্ন একটা রোড ম্যাপ আছে। যেমন ধরেন যে আই চুজ সাইবার সিকিউরিটি, এই সাইবার সিকিউরিটি ক্লিক করলে আপনার এই যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার জন্য কি কি রোড ম্যাপস, এই যে কি কি জিনিস হলো, যেমন সিটিএফ নামে একটা জিনিস আছে, আপনারা জানেন না, আপনারা জানেন কিনা, এটা হলো যে সাইবার সিকিউরিটির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস চ্যালেঞ্জেস, যেখানে হলো যে বিভিন্ন সাইবার সিকিউরিটির ছোট ছোট চ্যালেঞ্জেস দেওয়া হয়। ক্যাপচার দ্য ফ্ল্যাগ, এই যে হ্যাক দ্য বক্স, ট্রাই হ্যাক মি, এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে যেখানে ওগুলো প্র্যাকটিস করা যায়। আপনারা যেমন প্রোগ্রামিং শেখার জন্য বিভিন্ন কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জাজ গুলোতে ইউজ তারা প্রবলেম সলভ করে থাকেন, যেমন কোড ফোর্সেস, কোড শেফ, অ্যাড কোডার, নানা প্ল্যাটফর্মস আছে। আপনার সাইবার সিকিউরিটির জন্য এরকম পিকো সিটিএফ, ট্রাই হ্যাক মি, এরকম নানা ওয়েবসাইট আছে। এটা আপনি কিভাবে পেলেন? এই roadmap.sh এসে সাইবার সিকিউরিটি ক্লিক করলেন, এখানে অনেক কিছু আছে। এখানে সব জিনিস কি আপনার শেখা লাগবে না, আপনি শেখা শুরু করেন আস্তে আস্তে, আপনি দেখবেন যে অনেক জিনিস পেয়ে যাবে। এখন ইউটিউব আছে, অনেক ম্যাটেরিয়ালস আছে। তো দয়া করে এই ধরনের প্রশ্ন করা উচিত না যে ভাইয়া এটা রোড ম্যাপ কিরকম। এই ধরনের প্রশ্ন আসলে আমার কাছে মনে হয় যে আপনি যদি অনেকজনের থেকে নেন, অনেক এক একজনের এক একটা অ্যান্সার থাকবে, আপনি কনফিউজ হয়ে যাবেন। আপনার রোড ম্যাপটা আপনি বানানোর চেষ্টা করবেন সবসময়। এটা আমার থাকবে সেকেন্ড ইয়ারের মানুষদের জন্য কথা। আপনাদের ইন্টারেস্ট খুঁজে বের করার চেষ্টা করবেন। এরপরে থার্ড ইয়ারের মানুষদের জন্য, থার্ড ইয়ারের যারা থাকেন তারা দেখা যায় যে এই জায়গাতে সে অনেকে একটু সিরিয়াস হন যে আমার হলো যে সামনে কাজ করা লাগবে, আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে। এই জায়গাতে সে অনেকে একটু টন আপ করে যে আমার কিছু একটা করা দরকার। আবার দেখা যায় যে অনেকে আগের মতো কন্টিনিউ করতে থাকেন, এখনো কোনো চিন্তা নেই ফিউচার নিয়ে, হুইচ ইজ গুড অ্যাকচুয়ালি। ভার্সিটি লাইফ আসলে ফিউচার নিয়ে তো চিন্তা করে লাভ নেই, ভার্সিটি লাইফটাকে এনজয় করা উচিত। বাট আমি যেটা বলেছি আর কি, একেবারে গায়ে হাওয়া লাগিয়েও ঘুরে বেড়া উচিত না। একটু একটু চিন্তা ভাবনা করা শুরু করবেন, যেন আপনি ধরেন যে সারাদিন চিল করলেন বা সারা সপ্তাহ চিল করলেন, উইকেন্ডে আপনি 1 ঘন্টা রাখেন একটু চিন্তা ভাবনা করার জন্য যে আপনি আসলে কোথায় কি ফোকাস করবেন, বা উইকলি জাস্ট 1 ঘন্টা সময় দেন, ডেইলিও দিতে হবে, উইকলি 1 ঘন্টা সময় দেন নিজের এই শখটার পেছনে, ফিগার আউট করার জন্য কি করবেন। থার্ড ইয়ার এসে আমি সেকেন্ড ইয়ারে যেটা অনেকে করতে বলেছিলাম, ওইটা থার্ড ইয়ারে সবাই করে। এই জায়গাতে যারা অনেকে ভালো করে, আমি অনেকজনকে এক্সেপশনাল দেখেছিলাম। আমি নিজে পার্সোনালি 2.0 এবং 1.9 ব্যাচের অনেকজনকে চিনি, যারা থার্ড ইয়ারে এসে তারা দে চুজ সামথিং কি, তারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা সাইবার সিকিউরিটি বলেন বা কোনো কিছু বলেন, কোনো কিছুতে খুব একটা ইন্টারেস্ট নেই, বাট হোয়াট দে ডিড, তারা জাস্ট স্টার্টেড ডুইং ইট। তারা কি করলেন, একটা ওয়েবসাইট কিভাবে বানায় দেখা শুরু করলেন, ফ্রন্ট এন্ড কিভাবে আপনার তৈরি করে, আপনাদের রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে তৈরি করে, ড্রম কি, এই জিনিসগুলো আস্তে আস্তে বোঝা শুরু করলেন। ব্যাক এন্ডের এক্সপ্রেস নোট এগুলো নিয়ে একটু কাজ করা শুরু করলেন। দেখা গেল যে আপনার
ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কিভাবে কমিউনিকেট করছে, একটা এপিআই কিভাবে বানায়, রেস্ট এপিআই কিভাবে কাজ করে, আপনার কোড ডেভেলপমেন্ট কিভাবে হয়, এই জিনিসগুলো আস্তে আস্তে ঘাটাঘাটি শুরু করেন। এন্ড এগুলো আস্তে আস্তে ঘাটাঘাটি করতে করতে দেখা যায় যে ওনারা এত বেশি ইনভলভ হয়ে যান, দেখা যায় যে সারাদিন সারা মাস এখানে যে করে থাকেন, মিনিমাম 1 বছর সময় যেটা দিতে হয়, মিনিমাম 1 বছর ওই জায়গাটা দিতে দিতে দেখা যায় যে ওই থার্ড ইয়ার থেকে অনেকে জব করা শুরু করেন। ইনফ্যাক্ট আপনাদের 2-0 পেয়েছে অনেকজনকে আমি চিনি তারা এখন জব করেন, তো মাঝে মাঝে এসে ক্লাস করেন। তো এই জায়গাতে আরেকটা কথা আছে যে থার্ড ইয়ার থেকে যে অনেকে এসে জব করা শুরু করেন, এই জায়গাতে হয় কি আপনাদের রেজাল্ট সিভিয়ারলি ড্রপ করা শুরু করে। এখন আমি বলেছিলাম যে সিএসসি তে রেজাল্ট একই সাথে ম্যাটার করে এবং একই সাথে ম্যাটার করে না। ইন হোয়াট সেন্স? ইন দিস সেন্স যে আপনার রেজাল্ট যখন খারাপ থাকবে আপনার সিএসসি জব পাওয়ার ক্ষেত্রে এটা ম্যাটার করবেই না, একদমই ম্যাটার করবে না, যখন অ্যাজ লং এজ ইউ হ্যাভ কনসিডারেবল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ইন ইউর কারিকুলাম। যেমন একটা ছেলে যার হলো যে আপনার সিভিতে বেশ ভালো একটা কম্পিটিটিভ প্রোফাইল আছে এন্ড তিনি খুব ভালো কয়েকটা প্রজেক্ট করেছেন, and he also communicated someone from the company যে ভাই আমি এই কাজগুলো করেছি, এই জিনিসগুলো করেছি, আমার সিভিটা এটা। he also communicated someone and then applied। ধরেন তার সিজিপিএ ধরেন 2.9, he will get the job, he should get the job। অন রেয়ার সিনারিও তিনি হয়তো পাবেন না, বাট তিনি 10টা জায়গাতে অ্যাপ্লাই করলে একটা জায়গাতে হয়ে যাওয়া উচিত। অন রেয়ার সিনারিও হয়তো আর বেশি জায়গাতে অ্যাপ্লাই করা উচিত, বা he will get the job। বাট একটা ছেলে যেমন তার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোনো প্রোফাইল নেই, আবার তিনি ডেভেলপমেন্টেরও কোনো প্রোফাইল তৈরি করেননি, তিনি কোনো রিসার্চ ওয়ার্কও করেননি, বেসিক্যালি দেখা গেছে তার ইউনিভার্সিটি লাইফে তার সিজিপিএটা ছাড়া তার কিছু অফার করার নাই, আর ওই সিজিপিএটাও তার খারাপ হলো। এখন আপনি একটা কোম্পানির পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, একটা কোম্পানি যখন আপনাকে টাকা দিয়ে হায়ার করবেন আপনার পিছনে টাকা পাচ্ছেন, রাইট? তিনি এসে আপনার কি দেখে টাকা দিলেন? এটা একটা লজিক্যাল প্রশ্ন। তাহলে এই জায়গা থেকে আপনার সিজিপিএটা ম্যাটার করলো না। আমি বলতেছি না যে আপনার ভালো সিজিপিএ থাকলে ইউ উইল গেট দ্য জব, বাট এখানে যদি আপনার খারাপ সিজিপিএ থাকে ইউ উইল বি আস্কড যে আপনার সিজিপিএ এত খারাপ কেন, বা আপনি এটা ছাড়া কি করছেন। তো দুইজন মানুষেরই সিজিপিএ যদি 2.9 হয়, একজন মানুষে এই অ্যান্সারটা দিতে পারবে যে আই ওয়াজ ইনভলভড ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক, আমার দেখা গেছে যে আমার সিএসসি যে ট্র্যাডিশনাল থিওরিটিক্যাল পড়াশোনাটা আমার ভালো লাগে নাই, আমি হ্যান্ডস অন প্রজেক্ট করছি, আমি এই জিনিসগুলো এক্সপ্লোর করছি, আমার কাছে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে খুবই ভালো লাগছে, এন্ড আই ডেলভড ইনটু দিস এন্ড আই থরলি এনজয় দিস প্রসেস, এন্ড আমার এই লার্নিং প্রসেসটা খুবই ভালো লাগে, এন্ড আই এম ফেয়ারলি সার্টেন যে আমার আসলে থিওরিটিক্যাল পড়াশোনা ভালো লাগেনি, সো আমি আসলে এটা করি না, এই জায়গাতে আমি এত বেশি এফোর্ট দেই নাই। এই জায়গাতে তাকে না নেওয়ার কোনো কারণই নেই। এটা খুবই রিজনেবল একটা অ্যান্সার যে আপনার থিওরিটিক্যাল পড়াশোনা ভালো লাগেই না, নাও লাগতেই পারে, পড়াশোনা সবার জন্য না, এন্ড পড়াশোনা সবার ভালো লাগার উচিতও না। হ্যাঁ, যাদের ভালো লাগে তারা করবেন, বাট আপনি এই যে পড়াশোনাটা করেন নাই, এটা ছাড়া ওই সময় কি করে বেড়েছেন ওই গল্পটা কোম্পানি জানতে ইন্টারেস্টেড, নট জাস্ট কোম্পানি। আমি অ্যাজিউম করছি আমার এটার জন্য পোল নেওয়া লাগবে না, যে আমি যদি এখানে একটা পোল নেই যে আপনারা কারা বিদেশে যেতে চান আপনার 4th ইয়ার পাস করার পরে, আপনারা আমি জানি ম্যাক্সিমাম মানুষ হ্যাঁ বলবেন। সো এই যে ফরেনে যেতে চান, ফরেনে যাওয়ার জন্য এই জিনিসটা সত্য, আপনার সিজিপি একই সাথে ম্যাটার করে, একই সাথে ম্যাটার করে না। আপনার অনেক জিনিস আছে, ওটার সাথে যদি একটা গুড অ্যামাউন্ট অফ সিজিপিএ থাকে, তাহলে ইট মিনস সিজিপি আসলে কি সিগনিফাই করে ভার্সিটি লাইফে, যে 4 বছর ধরে আপনাকে একটা টাস্ক দেওয়া হয়েছে অ্যাজ এ স্টুডেন্ট, আপনার বেসিক টাস্ক হলো যে আপনার পড়াশোনা করা। আপনাকে যখন একটা টাস্ক দেওয়া হয়েছে, এই টাস্কটা মেনটেন করা কঠিন, কারণ দেখা যায় যে আপনি যদি একটা দুইটাতে খারাপ করে বসেন তাহলে দেখা যায় পুরো জিনিসটা ধসে যায়। এই জিনিসটা যারা মেনটেন করতে পারছেন, ইট মিনস যে দে আর রেসপন্সিবল, তাদেরকে একটা টাস্ক দিলে তারা একটা মেনটেন করতে পারেন, এন্ড ইট অলসো মিনস যে আমি মানুষটাকে ট্রাস্ট করতে পারি। বাট দেখা গেল যে একটা ছেলের সিজিপিএ যদি খুবই খারাপ হয়, তো তখন দেখা যায় যে তাকে ট্রাস্ট করার জন্য অন্য একটা ক্রাইটেরিয়ার দরকার হয়, কারণ আমার তো আসলে জাজ করা লাগবে একটা মানুষ, তখন আমি কি দিয়ে জাজ করবো? তখন সে দেখে যে আপনার কোনো ভালো ডেভেলপমেন্ট প্রোফাইল আছে কিনা, বা আর ভালো ডেভেলপমেন্ট প্রোফাইল যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি বলতে পারেন যে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন, যে দেখেন আমি এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর আমার এই প্রোফাইল, আমি 2 বছর ধরে টানা কন্টিনিউয়াসলি কন্টেস্ট করতেছি, আমার ম্যাক্স রেটিং এইটা, আমি এই রেটিং এ গেছি, কোনো সমস্যা নেই। আপনার যে এক্সপার্টি হইতে হবে এরকম না, আপনি একটা কনসিস্টেন্ট এফোর্ট যে কোথাও দিচ্ছেন, এই যে আপনার কনসিস্টেন্সি আছে, আপনি যে গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়ান নাই, এইটাই জায়গাতে ম্যাটার করে। তো এই জায়গাতেই আমি আর কি বলেছিলাম যে আপনার সিজিপি একই সাথে ম্যাটার করে এবং একই সাথে ম্যাটার করে না। আমি সিজিপি এর কথা বললাম, এটা হলো যে আপনার ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের মানুষদের জন্য, কারণ হলো যে এই জায়গাতে আপনাদের আসলে সিজিপি ছাড়া সিজির আর কোনো জিনিস নিয়ে আইডিয়া নাই, যেমনটা আমারও ছিল। এরপরে থার্ড ইয়ার থেকে আপনার আরেকটা জিনিস আমি ইন্ট্রোডিউস শুরু হয়, যেটা বলার চেষ্টা করবো যে রিসার্চ বেসড আপনার অ্যাপ্রোচ। আপনার এই জায়গাতে দেখা যায় যে অনেকে আস্তে আস্তে রিসার্চের উপর ইন্টারেস্ট করা শুরু করেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট।
কারো যদি আপনার বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে বা দেখা যায় যে আপনি এই জায়গার জন্য ট্রাই করবেন, আপনি দেশে জবের জন্য ট্রাই করবেন না, তখন আমার মনে হয় থার্ড ইয়ার ইজ দ্য বেস্ট টাইম যে আপনার এটা চিন্তা ভাবনা করা শুরু করা উচিত। থার্ড ইয়ার ইজ দ্য টাইম যেখানে আপনার একটু চিন্তা ভাবনা শুরু করা উচিত, এন্ড ফোর্থ ইয়ারে আপনার ডিসিশন নিয়ে ফেলতে হবে যে আপনি আসলে দেশে থাকতে চান নাকি আপনি শিওর যে আপনি অ্যাব্রডে যাবেন। কারণ আপনি যদি অ্যাব্রডে যেতে চান তাহলে আপনার ওই জায়গাতে অ্যাপ্রোচটা ডিফারেন্ট ধরনের হবে। আপনি যদি দেশে থাকতে চান ওইটার জন্য আপনার অ্যাপ্রোচ ডিফারেন্ট হবে। খুব কম মানুষই আছেন যারা এই দুইটা একই সাথে মেনটেন করতে পারেন, আমি এই প্রেশারটা কভার করে দিতে চাই না। সো এই জায়গাতে যখন আপনার ক্লারিটিটা থাকবে আপনি জানবেন যে আপনি কি করতে চান। সো যারা অ্যাব্রডে যেতে চান থার্ড ইয়ার থেকে, যারা যেতে চান থার্ড ইয়ার থেকে, তাদের জন্য হলো যে আস্তে আস্তে রিসার্চের দিকে একটু মনোযোগী হওয়া উচিত। আপনার রিসার্চ পেপার বের করতে হবে না, আপনি রিসার্চ পেপার কিভাবে পড়তে হয় বা রিসার্চ পেপার জিনিসটা আসলে কি এই জিনিসটা নিয়ে একটু সার্চ করা শুরু করেন। একটা রিসার্চ পেপার আসলে কিভাবে বানায় বা রিসার্চ পেপার গুলো কিভাবে মানুষ বের করে বা স্যাররা কিভাবে কাজ করেন, বা আপনার যারা সিনিয়র ভাইরা আছেন ফোর্থ ইয়ারে তাদেরকে একটু নক করা শুরু করেন, তাদের কাজ করে দেওয়ার অফার করেন যে ভাই আমি কাজটা আপনার করে দিব, আপনি জাস্ট আমাকে শিখিয়ে দেন কিভাবে করবো। তাহলে আপনি আস্তে আস্তে রিসার্চের দিকে ইনভলভ হওয়া শুরু করেন। আর যারা আপনি জানেন যে শিওরলি অ্যাব্রডে যাবেন না বা হয়তো একটু দেরি করে যেতে পারেন, তারা আপনার আস্তে আস্তে একটা নিশ খুঁজে বের করা শুরু করেন। কি নিশ? যেমন আপনি ব্লকচেন ডেভেলপমেন্ট শুরু করেন, বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করেন, আপনি যে কোনো একটা এআই ডেভেলপার করা শুরু করেন। তো এগুলো হওয়ার রোড ম্যাপ গুলো খুঁজে বের করেন। আমি এগুলো হওয়ার রোড ম্যাপ গুলো এখানে বলতেছি না, বিকজ ইটস নট এ সেশন অ্যাবাউট এআই ইঞ্জিনিয়ারিং অর ব্লকচেন ইঞ্জিনিয়ারিং, ইটস a session about how you can make it up to the industry or whatever you are going through. So এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে একটু এক্সপ্লোর করা শুরু করেন। আমি বলতেছি না যে আপনার রাত দিন এই জায়গাতে কাজ করা লাগবে, আপনি জাস্ট এই জায়গাতে এটা অ্যাপ্রোচ করা শুরু করেন। তো যখন আপনারা এটা অ্যাপ্রোচ করা শুরু করবেন, এই থার্ড ইয়ারের পর থেকে আপনাদের আস্তে আস্তে একটা গতি তৈরি হয়ে যাবে। গতিটা কি? আপনি যখন একটা জিনিস সিলেক্ট করবেন এবং এটার পিছনে অ্যাটলিস্ট মিনিমাম উইকলি অ্যাটলিস্ট 1 আওয়ার দিবেন। উইকলি কিন্তু 1 আওয়ার দেওয়া যায়, বিকজ আমি পার্সোনালি জানি, আমি এই ভার্সিটিতে অনেক অ্যাক্টিভিটিস করে বেড়াইতাম। আমি ক্লাবিংও করছি, আপনার অলিম্পিয়াড করছি, আপনার হ্যাকাথন করছি, অনেক জিনিস করে বেড়াইছি। স্টিল আই হ্যাড মেনি টাইম যে আমি জাস্ট র্যান্ডমলি ঘুরে বেড়াইতাম। এটা লটস অফ ফ্রি টাইম ইন মাই হ্যান্ড, অনেক সময় থাকতো। অ্যান্ড অফকোর্স ইনক্লুডিং আমি টিউশনও করাতাম, অ্যান্ড 2-3টা টিউশন করাতাম। ওটার পর আমার হাতে অনেক সময় থাকতো। সো আই ক্যান অনেস্টলি সে যে এত কিছু করে যদি টাইম যদি হাতে থাকে, আপনার কাছে ডেফিনেটলি অবশ্যই হাতে টাইম থাকবে। টাইম না এটা একটা বাজে কথা আমার কাছে মনে হয়। টাইমটা আসলে আপনি কিভাবে স্পেন্ড করেন ওইটা আসলে দ্যাট ইজ এন্টায়ারলি অন ইউ। এন্ড আই হ্যাভ সিন মেনি এফিশিয়েন্ট পিপল যাদেরকে আমি আসলে সবসময় ফলো করার চেষ্টা করতাম। আমি কিছু মানুষকে দেখতাম তারা নিজেদের বিজনেস দাঁড় করাতো, সাথে একই সাথে রেজাল্টও ভালো করাতো, আবার একই সাথে তারা ক্লাবিংও করতো, আবার একই সাথে তারা আপনার ওই রিসার্চ পেপারও বের করতো, এন্ড সাথে তারা দে ওয়ার এ গুড ডেভেলপার অলসো। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, এন্ড দে ওয়ার মেইনটেনিং অল অফ দ্যাট। এন্ড আমি দেখেছি যে যারা করেন তারা আসলে অনেক জিনিস একসাথে করেন। সো আপনারা একটা জিনিস যদি করা শুরু করেন, আপনি দেখবেন যে আপনার কাছে অনেকগুলো সময় বের হয়ে গেছে। টাইম ম্যানেজমেন্টের উপর খুবই ইম্পর্টেন্ট দিতে হবে এই জায়গাতে। তো থার্ড ইয়ার থেকে যদি আপনি সিরিয়াস হওয়া শুরু করেন, ফোর্থ ইয়ার আপনি মোটামুটি শিওর হয়ে যাবেন যে আপনি কি করতে চান। এই জায়গাতে সে পোলারিটি তৈরি হয়ে যাবে। থার্ড ইয়ারে আপনার কাজ হলো যে আস্তে আস্তে আপনার ইন্টারেস্ট খুঁজে বের করা। মিনওয়াইল আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল করা শুরু করবেন। লিঙ্কডইন প্রোফাইলে আপনি যে এই যে আপনার ইন্টারেস্ট খোঁজা শুরু করেছেন, এগুলো একটু লেখালেখি শুরু করেন যে আমি এটা করেছি, আমি আজকে ফান্ড আউট করলাম যে এটা। আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে দেখবেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের লেখা লিখে, তো ওই জিনিসগুলো আস্তে আস্তে লেখা শুরু করেন। লাস্টলি আমি আসবো ফোর্থ ইয়ারে। ফোর্থ ইয়ার ইজ দ্য টাইম যখন আপনাদের আসলে টন অফ প্ল্যানের উপায় নেই। সবারই তখন এই জায়গাতে একটু মাথায় আসে যে আমার আসলে কিছু একটা করা দরকার, আর আমার তো আসলে বের হয়ে তো আপনার চাকরি বাকরি করতে হবে, আমার তো বসে থাকলে হবে না। আর আপনি যদি অ্যাব্রডও যেতে চান, ইটস নট লাইক যে আপনি বের হয়ে সাথে সাথে অ্যাব্রড চলে যেতে পারবেন। ইভেন ইফ ইউ লাইক ম্যানেজ টু অ্যাপ্লাই মানে দ্য ইয়ার দ্যাট ইউ গ্রাজুয়েট ফ্রম, ওই ইয়ারে অ্যাপ্লাই করলেও আপনার মিনিমাম যেতে 1 বছর লাগবে, কনসিডারিং দ্য ভিসা এন্ড এভরিথিং। ক্লাস শুরু হয় নেক্সট বছরে, আপনি অ্যাপ্লাই করেন নেক্সট বছরে ক্লাস শুরু হয়। তো আপনার মিনিমাম 1 বছর দেশে থাকতেই হচ্ছে। 1 বছর দেশে তো আপনি নিশ্চয়ই বেকার বসে থাকতে চাবেন না। সো এই জায়গাটা হলো যে আপনাদের এই জায়গাতে একটা চয়েস মেক করতে হয়। চয়েস মেক করতে হয় কি ফোর্থ ইয়ারে আপনাদের একটা নানা জায়গাতে অ্যাপ্লাই করতে হয়। তো এই জায়গাতে দেখা যায় যে অনেক জায়গাতে অ্যাপ্লাই করেন, কেউ হয়তো রিসার্চ বেস জায়গাতে অ্যাপ্লাই করেন, আবার কেউ দেখা যায় যে কি আপনাদের ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা শুরু করেন। এই জায়গাতে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল যেটা আপনারা থার্ড ইয়ার থেকে বসিয়েছেন, আর যারা এখনো লিঙ্কডইন প্রোফাইল খোলেননি, ফোর্থ ইয়ারে আপনারা ডেফিনেটলি লিঙ্কডইন খোলা শুরু করবেন। এন্ড অবশ্যই আপনাদের সিভিটা এই জায়গাতে আস্তে আস্তে ম্যাটার করতে হবে। সিভিটা কিভাবে বানাবেন ওটার জন্য আমি একটু স্ক্রিনশট দিয়ে আজকে দুটো সিভি দেখাবো আপনাদের, যে সিভি কিভাবে বানাতে হয়। সিভির কথা বলছিলাম, এই যে আমি আপনাদেরকে সিজিপিএ নিয়ে কথা বললাম, যেটা একই সাথে ইম্পর্টেন্ট এবং একই সাথে ইম্পর্টেন্ট না। তারপর আপনি আপনাদেরকে প্রজেক্ট স্কিলস, তারপরে বিভিন্ন জিনিস নিয়ে কথা বললাম, এবং আরেকটা জিনিস নিয়ে কথা বলিনি, যেটা হলো যে আপনাদের ইউনিভার্সিটিতে অনেক বেশি ইভেন্টস হয়, রাইট? বিভিন্ন ক্যারিয়ার টক্স হয়, ইভেন্টস হয়, প্রচুর ইভেন্টস হয়, কেস কম্পিটিশনস হয়, ইন এভরিথিং, হ্যাকাথন, অলিম্পিয়াডস, অনেক কিছু হয়। এই জিনিসগুলোতে সবসময় চেষ্টা করেন পার্টিসিপেট করার।
আপনি জিতেন না জিতেন সমস্যা নেই। আমি যখন ইউনিভার্সিটি লাইফে এগুলো হতো, আমি সবসময় দেখা যেত যে ইভেন মেকানিক্যালের একটা কম্পিটিশন, ওই জায়গাতে আমি পার্টিসিপেট করতাম। আই ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট মেকানিক্যাল, বাট আমি পার্টিসিপেট করার চেষ্টা করতাম, হারলে হেরে আসছি। পরে দেখা যেত যে এরকম অনেকগুলোতে হারার পরে, 8-9টাতে হারার পরে দেখা যাচ্ছে যে আমি একসময় জিতা শুরু করছি যেগুলো এগুলো জায়গাতে। এইগুলা গ্রেটলি এনহ্যান্সড মাই প্রোফাইল। কিভাবে? নট ইন আ সেন্স যে আমি এই জায়গাতে এই কম্পিটিশনটা জিতছি, বাট ইন এ ওয়ে যে আই কানেক্টেড মাই প্রোফাইল, যে আমি এই জায়গাতে ইন্টারেস্টেড ছিলাম। আই ওয়ান্টেড টু সি যে আমি এই জায়গাতে একটা রেজাল্ট যেটা আমি জীবনে কোনো সময় দেখিনি, ওই জায়গা থেকে আমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি কিনা, বা এই জায়গাতে আমি এই যে একটা প্রবলেম আমাকে দিয়েছে আমি একটা সলিউশন বের করে নিয়ে আসতে পারি কিনা। এই ধরনের অনেকগুলো জিনিসগুলো আপনাদের সিভি গুলো অনেক এনহ্যান্সড হবে। আপনারা সিভিতে অনেক কিছু লেখার জায়গা থাকবে, অনেক ভালো ভালো জিনিসপত্র লেখার জায়গা থাকবে। আর ফোর্থ ইয়ারে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, ওটা হলো যে নিজেদের পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও জিনিসটার সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। বেসিক্যালি ইউ মেক এ ওয়েবসাইট অ্যাবাউট ইউরসেলফ, অ্যাবাউট হোয়াট ইউ ডু অ্যান্ড অ্যাবাউট ইউর স্টাফ। আমি ফোর্থ ইয়ারে আমার নিজের একটা প্রোফাইল বানিয়ে ফেলেছিলাম। তো ওটা হলো যে আমি আস্তে আস্তে দিনকে দিন একটু একটু করে আপডেট করি আমার সিভির মতো করে করে। সো যখন আপনার একটা ভালো একটা লিঙ্কডইন প্রোফাইল থাকবে, ভালো একটা সিভি থাকবে, ভালো একটা পোর্টফোলিও থাকবে, আপনার জব পাওয়াটা মানে অনেকটুকু ইজিয়ার হবে। আমি বলতেছি না আপনি সার্টেনলি জব পাবেন, বাট অনেকটুকু ইজিয়ার হবে। সো আমি সিভিটা কিভাবে বানাবেন বা পোর্টফোলিওতে কিভাবে সাজাবেন ওটা নিয়ে ফোর্থ ইয়ারদের জন্য একটু সামান্য করে কিছু বলবো। দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ফোর্থ ইয়ারের অনেক মানুষই অনেক ট্যালেন্টেড হন, অনেক সময় অনেক কিছু পারেন, বাট দেখা যায় যে ওগুলো শোকেস করতে পারেন না। তো দেখা যায় কি আপনাদের কোম্পানিতে, ইনফ্যাক্ট আমি যে কোম্পানিতে আছি ওই কোম্পানিতেই সিভি যখন আপনাদের যখন রিক্রুটমেন্ট হয়, প্রচুর 1-1,500 মতো সিভি করে। আর ওই জিনিসগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের লিটারালি জাস্ট 1 সেকেন্ড দেখে, আমি দেখেছি যে 1 সেকেন্ড দেখে দেখে সিভি গুলো আস্তে আস্তে ইয়ে করতে হয়। সো এ রিক্রুটার ইজ গোনা লুক এট ইউর সিভি ফর 1 or 2 সেকেন্ড ম্যাক্স। ইউ গেট 1 or 2 সেকেন্ড ম্যাক্স টু শো আপ যে আপনি আসলে কি জিনিস। হ্যাঁ, সো এই 1-2 সেকেন্ডে আপনি আসলে কি স্কিল পারেন, এই জিনিসগুলো আপনাকে এমন ভাবে দেখাতে হবে যেন এটা আই ক্যাচি হয়, আপনার প্রোফাইলটা একটু গুছানো থাকে। ধরেন আপনার প্রোফাইল, আপনি অনেক কিছু পারেন, ইউর ভেরি স্কিলড, বাট এগুলো আপনি দেখাতে পারেন না মানুষকে। আই পার্সোনালি নো সামওয়ান আমাদের ব্যাচ থেকে, ইনফ্যাক্ট 2-0 থেকেও আমি চিনি, লাইক দে নো লট অফ থিংস। আই নো দে আর ভেরি গুড ডেভেলপার, বাট আমি পরে দেখেছি যে তারা যত কিছু পারেন ওই জিনিসটা সিভিতে হয়তো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন নাই। তো ইমপ্রেশন ম্যাটার্স এ লট। ইমপ্রেশন কেন? আপনি একদম জুনিয়র, আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই, সো ইউর নট এ প্রফেশনাল। সো আপনার এই জায়গাতে ইমপ্রেশন ক্রিয়েট করা লাগবে একটা কোম্পানির কাছে, টু মেক দেম সি যে আপনি আসলে একটা ওয়ার্থ ওয়াইল ইনভেস্টমেন্ট। কেন? যে আপনার কোম্পানিতে যদি আপনি দেখাতে পারেন যে ইফ ইউ আর ওয়ার্থি ইনাফ ফর এন ইনভেস্টমেন্ট, ইউ ক্যান মেক এ রিটার্ন টু দ্যাট কোম্পানি। আপনি ওই কোম্পানিতে একটা ভ্যালুয়েবল একটা রিটার্ন হিসেবে দিতে পারবেন। আর কোম্পানি আপনার পিছনে কেন ইনভেস্ট করবে যদি আপনি ওইভাবে দেখাতেই না পারেন? তারা তো আপনার প্রোফাইল থেকে খুঁজে খুঁজে বের করবে না। 1-1,500 সিভি দেখা কিন্তু ইজ নট এ জোক। আরো নাম করা যেসব কোম্পানি আছেন ওগুলোতে আই বিলিভ যে আরো অনেক বেশি বেশি পড়ে। লিঙ্কডইনে কিন্তু আপনার ওই ব্রাউজার ইন্সপেক্টে যে আপনি যদি একটা কমান্ড লেখেন কোয়েরিতে, আপনি দেখতে পারবেন যে কতগুলো অ্যাপ্লিকেশন পড়ে। মাঝে মাঝে আমি 35,000 অ্যাপ্লিকেশনও দেখেছি। সো এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে আপনার লিঙ্কডইনটা যত সুন্দর হবে, আপনার পোর্টফোলিওটা যত সুন্দর করে আপনি গুছিয়ে উঠতে পারবেন, এন্ড আপনার সিভিটা যত সুন্দর হবে, কারণ সিভি ইজ দ্য থিং দ্যাট দে গেট ট্র্যাকড উইথ। সো সিভিটা যদি অ্যাট্রাকটিভ লাগে তাহলে হয়তো তারা আপনার ওয়েবসাইটের দিকে ক্লিক করে দেখবেন। তো সিভিটা আপনারা কিভাবে সাজাবেন এটা আপনি একটু আমি ছোট্ট করে আপনার একটু বলবো। এটা আই থিঙ্ক আপনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত সবারই ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো আমি একটু জাস্ট স্ক্রিনশট করে আপনাদের সিভিটা নিয়ে একটু দেখাবো। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করলে ভালো হতো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আপনারা এখানে একটা সিভি দেখেন, এটা হলো যে একজন ফোর্থ ইয়ারের সিভি। এটা আমার কাছে এসেছিল, হি ইজ ফ্রম ব্র্যাক। তো এখানে দেখা গেছে যে আপনারা একটু সময় নেন, 1 সেকেন্ড লাগবে সিভিটা পড়তে পারেন। তো দেখা গেছে যে এখানে একটা সামারি আছে, তিনি কি কি করেন তিনি সব লিখেছেন। তিনি বলেছেন যে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে হ্যানসন ইউনিভার্সিটি নিয়ে এই ডাটাবেস সফটওয়্যার প্রজেক্ট এগুলো করেছেন। তিনি HTML CSS পারেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাও লিখেছেন। আবার তিনি এন্ড টু এন্ড প্রজেক্ট করেন, এগুলো লিখেছেন। আবার সাথে হলো যে টেকনোলজি বিভিন্ন ধরনের, যে তিনি যে স্কাউট গ্রুপ লিডার হিসেবে কাজ করেছেন, এক্সট্রা কারিকুলার, এটার কথাও তিনি সামারিতে লিখেছেন। এরপর স্কিলস দেখিয়েছেন এখানে বেসিক কিছু জিনিসপত্র। এরপর প্রজেক্টস এর এখানে অনেক কিছু লিখেছেন। হ্যাঁ, এরপর এক্সট্রা কারিকুলার এখানে অনেক কিছু লিখেছেন এখানে পয়েন্ট করে। এরপরে সিভিটা ছিল তার 2 পেজের। এরপর নেক্সট হলো যে স্টার্ট গ্রুপ লিডার হিসেবে বিভিন্ন কাজ করেছেন, তার রেজাল্ট, এরপর রিসার্চ এক্সপেরিয়েন্স এগুলো লিখেছেন। ইন মাই এক্সপিরিয়েন্স, আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি,
although he might be a very qualitative candidate or very qualified in fact or very skilled, but he might not get selected. কারণ হলো আপনার কোম্পানি যখন একটা জিনিস দেখে তখন তার একটা ফোকাসড এক্সপিরিয়েন্স চাই। ফোকাসড এক্সপিরিয়েন্স কি, ওই জিনিসটা বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা সিভি দেখাই। এই সিভিটা আপনারা দেখেন, এই সিভিটা একটা 1 পেজ সিভি, এন্ড এই সিভিটা সামহাট বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। সামহাট বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান কেন বললাম? এটা একটা 1 পেজের সিভির মধ্যে আপনার অনেক কিছু বোঝাচ্ছে। অনেক কিছু কি কি? তিনি তার এক্সপিরিয়েন্স হিসেবে শুরু করেছেন, তিনি কোনো সামারি টামারি দেন না এই জায়গাতে। তিনি এক্সপিরিয়েন্স হিসেবে, আমি এক্সপিরিয়েন্সটা কেটে দিয়েছি যেন মানে তার পরিচয়টা ইয়াদ থাকে আর কি, যেহেতু আমি তার অনুমতি নিয়ে আর কি তার এরা দেখাচ্ছি, তো আমি চেষ্টা করেছি ইয়ে করে দেখ। আপনার একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন তিনি কিভাবে সিভিটা প্রেজেন্ট করেছেন। এই প্রথমে তিনি কোম্পানির নাম লিখেছেন, এরপরে তিনি লিখেছেন যে তিনি ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার। এরপরে জিনিসটা দেখেন, ডেভেলপ দ্য কমপ্লিট নেক্সট ফ্রন্ট এন্ড সামথিং সামথিং, মাইগ্রেটেড কোর এআই লজিক টু সামথিং, ইঞ্জিনিয়ার্ড এ র্যাক সিস্টেম, ইঞ্জিনিয়ার্ড এ কাস্টম ওয়েব। সবকিছু একটা অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হয়। অ্যাকশন ভার্ব কি? মানে আপনি ইউ ডিড সামথিং, ইউ মেড অ্যান ইম্প্যাক্ট। ওই জিনিসগুলো বিভিন্ন অ্যাকশন ভার্ব দিয়ে লেখা, যে আপনি এই যে এটা দিয়ে করেছেন, যে নেক্সট ফ্রন্ট এন্ড ইউজ করেছেন, ব্যাক এন্ডে মাইক্রো সার্ভিস ইউজ করেছেন, আর জিসিপি তে ডিপ্লয়মেন্ট করেছেন। আপনাদের কাছে এই জিনিসগুলো যদি একটু এলিয়েন নলেজ লাগে সমস্যা নেই, ইটস সাপোজ টু সাউন্ড লাইক এলিয়েন ল্যাঙ্গুয়েজ, বাট আফটার ইউ মানে গো মানে ক্লাইম্ব আপ টু দ্য 4th ইয়ার, ইট শুড মেক সেন্স টু ইউ। যদি তাও সেন্স মেক না করে আপনাদের একটু ডেভেলপমেন্টে গেলে আপনাদের ইট উইল মেক সেন্স টু ইউ। বাট একটা পিওরলি ডেভেলপমেন্ট সিভি আপনাদের ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য। এরপরে সে সেকেন্ডটার জন্য কি কি লিখছে এরকম ইয়া, তার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাও তিনি লিখেছেন। এডুকেশনটা লিখেছেন, টেকনিক্যাল স্কিলস গুলো এখানে লিখেছেন। দেখেন টেকনিক্যাল স্কিলস গুলো আগের টেকনিক্যাল স্কিলস আর এই টেকনিক্যাল স্কিলস দেখেন। আগের টেকনিক্যাল স্কিলস গুলো আমি আপনাদের একদম প্রথম টেকনিক্যাল স্কিলস গুলোতে যেটা দেখিয়েছি এখানে, এই টেকনিক্যাল স্কিলস গুলোতে আপনারা যদি দেখেন, এখানে দেখেন উনি কি দিয়েছেন। এটা কিন্তু একটা সিএস ইঞ্জিনিয়ারের টেকনিক্যাল স্কিলস, রাইট? উনি দিয়েছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন, গো, জ্যাঙ্গো, জাভা, সমস্যা নেই, ঠিক আছে। বাট জ্যাঙ্গো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই, পাইথন, জ্যাঙ্গো আসলে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, ফাইন, সমস্যা নেই। ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে তিনি এইচটিএমএল, সিএস দিয়েছেন, জ্যাঙ্গো আবার দিয়েছেন, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, রেস্ট এপিআই দিয়েছেন। আবার ডাটাবেস ম্যানেজমেন্টে এসকিউএলআইট এরকম দিয়েছেন, প্রবলেম সলভিং লিখছেন, অ্যালগরিদম ডিজাইন, ডিবাগিং, এটা সফট স্কিলস এরকম লিখেছেন। এইটা একটু আপনারা মাথায় রাখেন। এরপরে লেটস গেট ব্যাক টু আওয়ার ফার্স্ট সিভি। এইবারে টেকনিক্যাল স্কিলস গুলো আপনারা একটু দেখেন। এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা তার ল্যাঙ্গুয়েজ লিখছে, ডাটাবেসের মধ্যে তার সুপারবেস, এরপর মঙ্গোডিবি, ফায়ারবেস, পোস্টগ্রেসকিউএল, পাইনকন, এই যে প্রোমাডিবি, যে হাইভ, যতগুলো ডাটাবেস ইউজ করেন তিনি সবগুলো দিয়েছেন। ক্লাউড এন্ড ডেভঅপস এর মধ্যে কি অ্যাজুর ইউজ করেন, জিসিপি সার্ভার ইউজ করেন, ডকার, এনজিনিক্স ফাইল আপনার সার্ভার কিভাবে অ্যাক্সেস করে এগুলো দিয়েছেন, টুলস এন্ড ফ্রেমওয়ার্কস গুলো দিয়েছেন। আপনাদের মধ্যে ডেফিনেটলি আমি যদি জিজ্ঞাসা করি যে কার টেকনিক্যাল স্কিলস এর রিপ্রেজেন্টেশনটা বেটার, ইউ উইল ডেফিনেটলি সে যে এইটা বেটার। আর আই উড অলসো আর্গিউ, কারণ আমি যখন অ্যাজ এ কোম্পানি যখন হায়ারিং করছি, আমার কাছে 2 সেকেন্ড আছে একটা মাত্র সিভি দেখার, আই উড লুক ফর স্কিলস দ্যাট অ্যাকচুয়ালি আই এক্সপেক্ট ফ্রম এ সিএস ইঞ্জিনিয়ার, এন্ড একটা খুবই কোর স্কিলস আমি আশা করি। যেমন এইচটিএমএল, সিএসএস, এই জিনিসটা হয়তো অনেকে আপনারা টেকনিক্যাল স্কিলস হিসেবে লিখবেন। আপনি একটু চিন্তা করে দেখেন, এইচটিএমএল, সিএসএস কিন্তু একটা কলেজের স্টুডেন্ট পারে। আপনার কিন্তু কলেজের স্টুডেন্টের আইসিটি যারা পড়ে এসেছেন তাদের কিন্তু এইচটিএমএল, সিএসএস দিয়ে পাস করেই তারা এখানে এসেছেন। সো এইচটিএমএল, সিএসএস ইজ নট সামথিং ইউ শুড রাইট অ্যাজ এ সিএস ইঞ্জিনিয়ার হু জাস্ট গ্রাজুয়েটেড। এটা একদম এক্সপেক্টেড, এন্ড কনসিডারিং এখন এআই সবকিছু করতে পারে, আপনাদের এইচটিএমএল, সিএসএস এগুলো আসলে লেখা উচিত। আমার পার্সোনালি আই থিংক দ্যাট দিস মেক্স ব্যাড ইমপ্রেশন অন ইউ। জিনিসগুলো আসলে এইভাবে লেখা উচিত যে ইউ অ্যাকচুয়ালি নো হোয়াট ইউ আর ওয়ার্কিং উইথ। যেমন টুলস এন্ড ফ্রেমওয়ার্কস, তিনি কিন্তু সফট স্কিলস এগুলো দিয়েছেন, বাট পিওরলি টেক রোলে যদি আপনি অ্যাপ্লাই করেন, সফট স্কিলস এর মধ্যে আপনার টেকনিক্যাল স্কিলস এর মধ্যে আপনার সফট স্কিলস এগুলো দেয়ার আই উড সাজেস্ট দিয়েন না। যদি না থাকে তাহলে দেন, বাট আপনার যদি দেখানোর অনেক জিনিস থাকে, যেমন দেন তার দেখানোর অনেক কিছু ছিল যে টুলস এন্ড ফ্রেমওয়ার্কস, লাইক তিনি নেক্সট.জেএস পারেন, রিঅ্যাক্ট পারেন, ফ্রন্ট এন্ড, নোড, ওয়েবসকেট ইমপ্লিমেন্টেশন পারেন, ফ্লাস্ক এপিআই পারেন, ফাস্ট এপিআই পারেন, রেডিস এ ক্যাশিং করতে পারেন, নেক্সট অথেন্টিকেশন পারেন, ল্যাং চেইনে পারেন, এআই এর একটা ল্যাং গ্রাফও ইউজ করতে পারেন। এই যে তিনি এআই, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, সার্ভার, ডিপ্লয়মেন্ট, ক্যাশিং সবগুলার যে একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক যে তিনি জানেন, এটা এখানে দিয়েছেন। সাথে ক্লাউড এন্ড ডেভঅপস, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা 4th ইয়ারে আছেন, আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন, একটু চেষ্টা করবেন ক্লাউড আর ডেভঅপস একটু হালকা জিনিসপত্র জানাই রাখতে, কিভাবে একটা সার্ভার ইনস্ট্যান্স তৈরি করতে হয়, কিভাবে সিআইসিডি পাইপলাইন তৈরি করতে হয়, এই জিনিসগুলো
জিনিসগুলো এখন খুবই বেসিক্স, ইট ইজ এক্সপেক্টেড অফ ইউ। যদিও এগুলো সিনিয়র ইঞ্জিনিয়ারদের কাজ ছিল আগে, বাট এখন এগুলো কাইন্ড অফ জুনিয়র ইঞ্জিনিয়ারদের উপরেও মানে বর্তায়। কারণ হলো যে আপনাদের এক্সপেক্ট করে যে আপনারা এগুলোও জানবেন, কারণ হলো যে নলেজ এখন খুবই অ্যাক্সেসিবল, চ্যাট জিপিটি আছে, কেউ চাইলে ইজিলি শিখে ফেলতে পারে। তো ডেভঅপস এর এই জিনিসগুলো শিখে নেবেন, ল্যাঙ্গুয়েজ আর ডাটাবেস, তিনি আর এত কিছু দিতে জানি। এরপর একটা জিনিস দেখেন, এই যে প্রজেক্টের মধ্যে তিনি এগেইন ইঞ্জিনিয়ার্ড মাল্টি মডেল পাইপলাইন এই জিনিসগুলো দিয়েছেন, অর্কেস্ট্রেটেড রোবাস্ট সামথিং, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার, সবগুলো দেখেন। তার প্রতিটা পয়েন্ট দেখে আপনি কিছু বুঝেন না বুঝেন, আপনি বুঝতে পারবেন যে তিনি কিছু একটা বানিয়েছেন, রাইট? এই যে অ্যাকশন ভার্ব দিয়ে শুরু করা, এটাকে বলা হয় কি অ্যাকশন ভার্ব। এই যে ইঞ্জিনিয়ার্ড সামথিং ইউজিং দিস ইউজিং দ্যাট, তো এটার একটা সুন্দর একটা ফর্মুলা আছে। ফর্মুলা হলো যে এক্স ওয়াই জেড ফর্মুলা। এক্স ওয়াই জেড কি? আই ডিড এক্স উইথ ওয়াই দ্যাট ইম্প্যাক্টেড জেড, এটা হলো যে আপনার এটা। তো এই জিনিসগুলা আপনি চাইলে এইভাবে করতে পারেন, ঠিক আছে? যদি উনি এখানে এক্স এন্ড ওয়াই ফরম্যাটে দিয়েছেন, জেড দেন নাই, বেসিক্যালি দিয়েছেন কি অর্কেস্ট্রেটেড এ রোবাস্ট সিআই/সিডি পাইপলাইন ইউজিং গিটহাব অ্যাকশনস। আই ডিড এক্স কি উইথ ডকার হাব এন্ড Azure AM উইথ ওয়াই কন্টেইনারাইজিং ফুল ওয়াই ভিয়া ডকার কম্পোজ, ওয়াই পর্যন্ত দিয়েছেন। এই সিভিটা আরো পারফেক্ট হতো। কিভাবে পারফেক্ট হতো? তিনি যদি এটা একটা ইম্প্যাক্ট বলতেন যে দ্যাট ইম্প্যাক্টেড অন দিস, যে আপনার ওয়ার্কফ্লো, যে ওয়ার্কফ্লো এস্টিমেশন এন্ড ওয়ার্কফ্লো মেক করা খুবই ইজিয়ার হয়ে গেছে, আপনার ওয়ার্কফ্লো মেইনটেইনিং করা গিটহাব অ্যাকশনস এর মাধ্যমে খুবই ইজিয়ার হয়ে গেছে। দ্যাট রেজাল্টেড ইন দ্যাট, বাট দ্যাট ইম্প্যাক্টেড আওয়ার ওয়েবসাইট বাই দিস মিলিসেকেন্ড, অর হতে পারে এটা এইভাবে আমি ফাস্ট করেছি। তো এক্স ওয়াই জেড ফরম্যাটে যদি দেওয়ার চেষ্টা করেন অ্যাকশন ভার্বগুলো প্রতিটা পয়েন্ট খুবই সুন্দর হয়, এর সাথে ছোট করে দুইটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল। আপনি দেখেন এই যে এখানে প্রজেক্টের পয়েন্টগুলো থাকেন, ইঞ্জিনিয়ার্ড সামথিং ইউজিং, অর্কেস্ট্রেটেড সামথিং ইউজিং। এরপর আমি আবার ফার্স্ট পয়েন্টে আসি। এখানে আপনি একটু দেখার চেষ্টা করেন, তিনি যে প্রথম এটা দিয়েছিলেন, এই যে এখানে তিনি যে বলছেন ডেভেলপড এ পেড ডেটা কমিউনিটি ইউজিং মার্সটন, এটা এন্ড কি কি ইউজ করছেন এটা দিয়েছেন। তাহলে আপনি নিজেই একটু জাস্ট কম্পারিজন বেসিসে বলেন এই দুইটা সিভির মধ্যে কাকে হায়ার করার সম্ভাবনা সবচেয়ে বেশি। অবশ্যই আমি ফার্স্ট যাকে দেখেছি তাকে। তিনি এখানে পেড পার্সন হিসেবে যে প্রজেক্টটা করেছেন, তিনি জাস্ট কোন স্ট্যাক ইউজ করেছেন এটা দেখেছেন। এখানে কিন্তু তিনি কি করছেন বা অ্যাকচুয়ালি কোন স্ট্যাক ইউজ করছেন বা কোন টেকনোলজি, এগুলো কিন্তু তিনি মানে একটা যিনি সিভিটা রিভিউ করছেন উনি কিন্তু এগুলো এসে পড়ে দেখবেন না। উনি দেখবেন যে আপনি কিছু লিখে রাখছেন, আচ্ছা এই করছে মঙ্গোডিবি দিয়ে HTML CSS লিখে রাখছে, আচ্ছা এটা এরকম করে ফিগার আউট করবেন। কখন বাদ দিবেন? যখন তিনি নেক্সট দেখবেন যে এই যে এরকম একটা একজন এরকম একটা ইয়া লিখেছেন যে কি, যে এই যে ইঞ্জিনিয়ার্ড মাল্টি মডেল র‍্যাক লাইন ইউজিং ল্যাংচেন এন্ড সুপারভাইজ ভেক্টর। তাহলে বোঝা যাচ্ছে কি তিনি একটা মাল্টি মডেল র‍্যাক বানিয়েছেন। র‍্যাক হলো যে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। কেউ যদি এই নিয়ে কাজ করেন হয়তো জানবেন, আর কেউ যদি জাস্ট বেসিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে সেকেন্ডটা দেখতে পারেন যে আর্কিটেকচারের প্রোডাকশন গ্রেড রেস্টফুল এপিআই। রেস্টফুল এপিআই এই জিনিসটা তো আপনার বোঝা উচিত। তো এই জিনিসে এই যে প্রোডাকশন গেস্ট এপিআই যে তিনি তৈরি করেছেন Node.js এবং MongoDB দিয়ে, সার্ভিং দ্য ইন্টারনাল ফাংশন ফর মাই সেলফ প্রোডিউস 31 ভিডিও সিরিজ টিচিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ব্যাকএন্ড আর্কিটেকচার। এখানে বোঝা যাচ্ছে যে তিনি কি করেছেন, কিভাবে করেছেন, কি ইউজ করে করেছেন, এই জিনিসগুলো প্রতিটা পয়েন্ট করে দেওয়া আছে। সো অফকোর্স এই জিনিসটা আরো একটু ক্লিয়ার ভাবে মেসেজ একটা কনভে করছে, রাইট? সো এই জিনিসটা আরেকটু বেটার, বাট ইভেন দিস ইজ নট পারফেক্ট। এই সিভিটাও অনেক জায়গাতে হয়তো দেখা যাবে যে শর্ট লিস্টিং আপনার বাদ পড়ে যাবে। সো এই সিভিতে আমি আরেকটা রোটেশন দিয়েছিলাম, বলছে যে আপনি এটা আরেকটু ভালো করে নিয়ে আসেন যে কিভাবে করতে হয়। তো এই সিভির আরেকটা বেটার ভার্সন আছে যেটা দেখে আমি একটু শেষ করতে চাই। এই সিভির আরেকটা বেটার ভার্সনটা এটা একটু আপনি এবার দেখেন। এখানে প্রথমে ইয়াটা দেখেন, সিভি সিরিয়ালটা দেখেন, কোনো আপনার সামারিটা নাই। এই সিভির একটা সামারির একটা সমস্যা যেটা ছিল, প্রথম সিভি যেটা, এই সিভির একটা সামারি সমস্যা ছিল। সামারিতে উনি কি করেছেন, যদিও এটা আপনার বাইরের স্কলারশিপের জন্য একটা ভালো হয়তো কাজে দিত, বাট একটা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ব্যাড পয়েন্ট হিসেবে কাজ করবে। কিভাবে ব্যাড পয়েন্ট? তিনি এখানে একে তো লিখেছেন যে মোটিভেটেড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এটা লিখেছেন, স্কিলস এন্ড লিখেছেন, তিনি আবার একই সাথে এক্সট্রা কারিকুলারও লিখেছেন, আবার তিনি কি বিল করেছেন এটাও লিখেছেন, আবার এটা বলতেছেন যে তিনি আবার হায়ার স্টাডিজেও যাবেন। আপনি হায়ার স্টাডিজে যাবেন বা রিসার্চে কাজ করবেন বা আপনি যে এক্সট্রা কারিকুলার করেন, এই যে এতগুলো জিনিস একসাথে কল করলে কোম্পানি একটু নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে আনলেস ইউ হ্যাভ এ ভেরি এক্সেলেন্ট প্রোফাইল। তো দেখা যাচ্ছে কি এই জায়গাতে পরে অনেকে কনফিউজড হয়ে যাবে। তো এই জায়গাটা সামারি রাখার দরকার নেই, as long as you have a মানে ভেরি গুড প্রজেক্টস ইয়ার। এন্ড প্রজেক্ট জিনিসটা কোথায়, স্কিলস এন্ড প্রজেক্টসটা দিয়ে শুরু করেন। আপনার কি কি স্কিলস এন্ড প্রজেক্টস আছে ওরা দিয়ে শুরু করলে প্রথমেই দেখা যায় যে আমি এত কিছু পারি, আমাকে নেন। মানে বেসিক্যালি ইট গিভস দিস মেসেজ। তো এটা রিফাইন্ড ভার্সনটাতে এসে এটাই করেছে। আপনি একটু দেখেন তার যতগুলো ইয়া ছিল, যে সে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে যা যা ছিল সে একদম সে প্রথমে নিয়ে আসছেন। কিভাবে নিয়ে আসছেন? এই যে আগে যে ইয়াগুলো ছিল এখন সে আরেকটু সুন্দর করে নিয়ে আসছে। দেখেন, ইন্টিগ্রেটেড প্যানেল ফর গ্লোবাল বিলিং এন্ড নেটস অথেন্টিকেশন টু স্কেল টু 305 ইউজার্স। তো দেখতেছেন আপনি কি করছেন, কি দিয়ে করছেন, এন্ড এটার ইম্প্যাক্টটা কি, সবগুলো লেখা আছে।
তিনি কি করছেন, প্যানেল ইন্টিগ্রেট করছেন গ্লোবাল বিলিং এর জন্য। কিভাবে করছেন? নেক্সট অথেন্টিকেশন দিয়ে। এটা রেজাল্টটা কি? টু স্কেল 305 ইউজার্স, যেন আপনার এই প্ল্যাটফর্মটা জাস্ট 5 জনের জন্য না হয়, 300 জন যেন 305 জন যেন ইউজ করতে পারে। XYZ ফরম্যাট আপনি কি করছেন, কিভাবে করছেন, এন্ড কি ইম্প্যাক্ট এটা করছে, এই জিনিসটা যখন দিবেন, এটা খুবই এক্সট্রিমলি খুবই ভ্যালুয়েবল একটা আউটপুট ক্রিয়েট করে, যে আপনারা দেখে প্রজেক্টটা দেখে বুঝতে পারে যে আপনি ইউ নো হোয়াট ইউ আর ডুইং। তারা আশা করে না যে আপনি প্রোডাকশন গ্রেড জিনিস জানবেন। আপনি জানেন, আপনি যখন যখন একটা নতুন গ্রাজুয়েট থাকেন, একটা নতুন গ্রাজুয়েট কোনো সময় জানে না যে সে প্রোডাকশন গ্রেড ইঞ্জিনিয়ারিং কিভাবে করবে। নো ম্যাটার হাউ গুড ডেভেলপার ইউ আর, আপনি কিন্তু এখন প্রফেশনাল না। তো আপনার থেকে কোম্পানি কি আশা করে? আপনার থেকে কোম্পানি আশা করে যে আপনি যা যা প্রজেক্ট ডেভেলপমেন্ট করছেন, আপনি এগুলো বুঝে করছেন। তো আপনি যে বুঝে করছেন, এটা আপনি কিভাবে বুঝাবেন? এই যে এইভাবে পয়েন্ট গুলো দিন। আর আপনি এই পয়েন্ট গুলো কি লিখতে পারবেন? আপনি যদি কাজ না করেন, এগুলো কিন্তু আন্তর্জাতিক লিখতে পারবেন না। আপনার এটা আদৌ সে ঢুকবে কিনা, এটা ডিপেন্ড করে আপনি পয়েন্ট গুলো কিভাবে লিখছেন। এই যে সিভিটা একবার স্ক্যান করে আমার বোঝা যায় যে হি নোজ হোয়াট হি ইজ ডুইং। হ্যাঁ, আমার খুবই ভালো চান্স আছে যে আমি এই সিভিটা একবার দেখবো। ইট ডাজ নট ম্যাটার এই যে এই সিজিপি এর ক্ষেত্রে, এই সিভি এর ক্ষেত্রে ইট ডাজ নট ম্যাটার যে তার সিজিপি কত। হয়তো আমি দেখে একটা কোশ্চেন করতে পারি তাকে, আচ্ছা আপনার সিজিটা কি, আপনার সিজি তো দেখি খুবই ভালো, আপনি কি তাহলে বিদেশ চলে যাবেন কিনা? আর এরকম হতে পারে যে আপনার সিভি তো একটু লো, এর কোনো কারণ আছে কি? তখন সে আনসার দিতে পারবে যে আমি এই কাজগুলো করছিলাম, এই করছি, আমার এগুলো শিখতে ভালো লাগছে, আমি এইগুলোই করছি, এগুলো নিয়েছিলাম। ইটস এ ভেরি গুড অ্যান্সার, এন্ড ইট শোজ যে আপনি আসলে সিজিপিএ বাদ দিয়ে আপনি অন্য কিছু করেন নাই। বাট হোয়াট ইফ এগুলো না থাকতো, তখন কিন্তু আপনার সিজিপিএ ছাড়া যদি আর কিছু না দেখানো থাকে, দেন এটা একটু ব্যাড একটা ইয়া হয় আর কি, ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। তো এটা দেখাচ্ছিলাম। তো এই যে এই ধরনের ফরম্যাটিং এর যে সিভিটা, তো তখন দেখা যায় যে এই জিনিসগুলো দে গেট লিস্টেড ফর ইন্টারভিউস। হ্যাঁ, তখন দেখা যায় কি, আরেকটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলতে ভুলে গেছি, এই যে প্রজেক্টে যে আপনি এত কিছু সুন্দর করে লিখেছেন, যে দেখা যাচ্ছে যে এগুলো লিখেছেন সুন্দর মতো করবেন কি, প্রজেক্টটা ডিপ্লয় করে ফেলবেন। ডিপ্লয় করবেন কি, এক জায়গাতে পোস্ট করবেন। পোস্ট করা বুঝেন মানে, জিনিসটা হচ্ছে একটা পাবলিক লিঙ্ক ক্রিয়েট করবেন, আপনার ফার্সেলে হোস্ট করতে পারেন, আরো অনেকগুলো প্ল্যাটফর্মস আছে ওখানেও হোস্ট করতে পারেন, নেটলিফাইও আপনার হোস্ট করতে পারেন। তো দেখা যাবে যে এটা যখন লাইভ সাইটে ক্লিক দিয়ে রাখেন, এই জায়গাতে লিঙ্কটা যখন দিয়ে রাখেন, তখন সে করবে কি, সে যে লাইভ সাইট ক্রিয়েট করে আপনি দেখবেন। আপনার কি মনে হয় সে গিটহাব দেখে আপনার প্রজেক্টটা রান করায় দেখবে? জীবনও করবে না, এটা ইম্পসিবল, কারোর কাছে এই সময় নেই। সে একটা দুইটা সেকেন্ড দেখবে, ওই একটা দুইটা সেকেন্ড দেখে সে 1000টা সিভি থেকে হয়তো 10টা সিভি লিস্ট করবে। ওই 10টা সিভি যেগুলো লিস্ট করেছে, ওগুলোর হয়তো লাইভ সাইটটা একটা ক্লিক করে দেখবে। তা আপনার যেই প্রজেক্টটা আপনি বিল্ড করছেন, ওইটা যদি লাইভ একটা ওয়েবসাইটই থাকে, তাহলে কি এটা দেখতে খুবই সুন্দর হয় না? এটা কিন্তু দেখতে তখন খুবই সুন্দর হয়। ঠিক আছে, যেমন মনে করেন যে আপনার আমি যদি একটু দেখাই, আহ, আচ্ছা আপনাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমার আসলে দেখানো যেহেতু সময় নষ্ট করা ঠিক হবে না, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করে দিতে। আপনার আরেকটা সেশন আছে। তো হোয়াট আই মিন, আপনাদের প্রজেক্ট গুলো রিপ্লাই করে লাইভ সাইটের লিঙ্ক দিয়ে দিবেন। ভিডিও ডেমো থাকলে আরো ভালো, সে জাস্ট ভিডিও ডেমোটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি করছেন, এগুলো দেখার ইয়া। ধরেন এগুলো কিছু নাই, আপনার জাস্ট পরে বুঝতে হচ্ছে। হ্যাঁ জি, কিছু বলছি। ভাইয়া ওয়েবসাইটের নামগুলো কি আপনি, লিঙ্ক গুলো কি একটু আলাদাভাবে দিতে পারবেন? ওয়েবসাইটের লিঙ্ক গুলো বলতে কিসের লিঙ্ক? আর রাইট নাও আপনি একটা ওয়েবসাইটের কথা বলেন যেখানে হচ্ছে আমাদের যে, আচ্ছা আমি আপনাদেরকে আমার একটা লিঙ্ক দেখা, আচ্ছা আমি এটাই দেখাতে চাচ্ছিলাম, বাট হলো যে দেরি হয়ে যাবে বলে আমি আর কি ক্যান্সেল করেছি। আমি আমারই একটা প্রজেক্টের ইয়ে দেখাই। যেমন একটু হ্যান্ড আছে, একটু ওয়েট করে, চার্জ অলমোস্ট শেষ আমার, একটু ওয়েট করে দেখছি।
আমার স্ক্রিনে তো একমাত্র ওইটা শেয়ার করা, রাইট? আপনারা কেউ কিছু বলতেছেন না, খেয়াল করিনি আমি। আমি আবার শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো এটা হলো যে আমার কারেন্ট সিভিটা। তো এখানে যেমন ধরেন যে আমার এখানে যে আমি আমি একটা জায়গাতে রানার আপ হয়েছিলাম, কথার কথা আমার যে একটা হ্যাকাথন ছিল, আমি করেছি কি এখানে ডিরেক্ট এইটার সাথে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আমি যে আপনাদের যে ওয়েবসাইট, সরি, যে সিভিটিটাকে দেখিয়েছি, এটাও কিন্তু আইডিয়াল সিভি না, এটাও কোনো আইডিয়াল সিভি না। আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য দেখিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে এই যে এই সিভিটা যেরকম আছে, যে এই যে ডেমো, রেপো, এরপর লাইফ সাইট, এই জিনিসগুলো সবগুলো একটা লাইনে নিয়ে আসার। কিভাবে লাইনে নিয়ে আসবেন? এইভাবে লাইনে নিয়ে আসবেন। পিসিটা একটু হ্যাং করছে, সরি ফর দ্যাট। আর আমার সিভিটা আমি আপনাদেরকে এখনো দেখাইনি এই জায়গাতে, কারণ আমার সিভিটা আসলে পিএইচডি অ্যাপ্লিকেশনের সিভি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি সিভি নাই। আর এটা দেখালে একটু কনফিউজ হয়ে যাবেন। সো এই যে আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন, এই জায়গাতে লিঙ্ক 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 সবগুলোকে একটা সেম লাইনে অবস্থিত করে না? একদম সবগুলো সেম। আমার প্রজেক্ট বলেন, এভরিথিং সবগুলো কিন্তু একটা সেম লাইনের মধ্যে আছে। সবগুলো একটা লাইনের মধ্যে নিয়ে আসবেন। এই জায়গাতে আমি লাইনের মধ্যে আনিনি, কারণ হলো যে আমার পেপারের যে জিনিসগুলো আছে, এই পেপারের জিনিসগুলো যে আমার লাইনটা ব্রেক করে দিলে এই জায়গাতে অনেক বেশি লেন্থ হয়ে যায়। বাট যখন আপনারা সেম ভাবে প্রজেক্টের জন্য ইয়ার বানাচ্ছে, এটা কিন্তু আমার প্রজেক্ট বেস সিভি না, এটা ইন্ডাস্ট্রি বেস সিভি না, এটা আপনার পিএইচডি সিভি। এই জন্য সিভির এখানে প্রজেক্টে এত বেশি কিছু লেখা নেই। সো এই যে যখন আপনারা প্রজেক্ট দিবেন, চেষ্টা করবেন এরপর সুন্দর মতো করে একটা লাইনের মধ্যে ইয়ে করে ফেলেন। ধরেন আমি একটা লিঙ্ক এখানে ক্লিক করলাম, যে আমার হ্যাকাথন একটা প্রজেক্ট আছে, আমি এখানে বললাম যে এটা আছে, তো এটা সুন্দর মতো আমাকে ডেভ পোস্টে এখানে নিয়ে আসুন। এখানে দেখেন আমি সুন্দর করে, আপনার কাছে যদি এটা না থাকে, লাইভ ওয়েবসাইট যদি না থাকে, আপনি যেটা করবেন যে সুন্দর মতো গিটহাবে রিডমি আছে না, সুন্দর মতো একটা রিডমি একটা ক্রিয়েট করবেন। দেখেন এই যে এখানে একটা সুন্দর করে রিডমি ক্রিয়েট করা, এটা কি কাজ করে, কিভাবে বানানো হয়েছে, কি চ্যালেঞ্জের মধ্যে আমি রান করছি, এন্ড কিভাবে এটা আমরা অ্যাকমপ্লিশ করছি, এই জিনিসগুলো সুন্দর মতো, প্রজেক্টটা কিভাবে রান করে, এই জিনিসগুলো সব সুন্দর মতো করে টিমমেটস সহ আপনারা সব দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? আর এই যে লাস্টে এখানে আপনারা এই যে লাইভ লিঙ্ক যেটা কথা বলতেছিলাম, লাইভ লিঙ্কটা যদি ক্লিক করেন, তাহলে লাইভ লিঙ্কটা আপনাকে এখানে নিয়ে যাবে। তো লাইভ লিঙ্কটাতে আপনি যদি নেন, এই যে আমি যেটা বলতেছিলাম যে প্রজেক্টটা কিভাবে ওয়েবসাইটে পোস্ট করবেন, এটা ছিল যে আমার একটা হ্যাকাথনের ওয়েবসাইট, এটা এখনো হোস্টেড আছে। তো আপনারা চেষ্টা করবেন কি এই জায়গাতে আপনাদের ওয়েবসাইটটা পোস্ট করার। তাহলে কি হবে, আপনি যে জিনিসগুলো বলছেন, যে আপনি যে জিনিসগুলো করছেন, ঠিক আছে, ওই জিনিসগুলো আপনাদের ওয়েবসাইটে যদি কেউ একটু কিউরিয়াস হয়, আপনি যদি সুন্দর মতো লিখতে পারেন, তাহলে দেখা যাবে যে ও এই জিনিসটা ক্লিক করে একবার ভিজিট করে যাবে। সে ভিজিট করে গেলে সে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে যে সে আসলে এটা যে বানাইছে, আমি একটু দেখি তো এটাকে কি, সে কিভাবে কি বানাইছে। তো এই যে বিভিন্ন জিনিসগুলো সে অ্যাটলিস্ট একটা ক্লিক করে নিয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনার জন্য একটা বেটার পজিটিভ হিসেবে কাজ করবে। এটা এখন রেজাল্ট করা নেই, কারণ আমার ব্যাকএন্ডটা আমি আসলে আরেকটা জায়গাতে হোস্ট করে রাখছি, এটা এখন আমি কানেক্ট করে দেই, এটা আমার কাজে লাগে না। যদি আমার কোনো সময় কাজে লাগে, আমি ব্যাকএন্ডটা এই জায়গাতে ইউজ করবো, এই জায়গাটা কানেক্ট করার জন্য। তো এরকম করে সুন্দর মতো হোস্ট করে দিবেন, যেন সে এসে দেখতে পারে। আর যদি ইনকেস আপনি যদি হোস্ট না করেন, অ্যাটলিস্ট চেষ্টা করবেন গিটহাবে যেটাতে নিয়ে যাবে, গিটহাবে সুন্দর মতো করে একটা রিডমি লেখা। আর একটা রিডমি লিখতে এত কষ্ট করা লাগে না, তার কে দিলে একটা সুন্দর মতো রিডমি লেখাতে সুন্দর মতো একটা ডকুমেন্টেশন করবেন, যে প্রজেক্টটা যেন কেউ যদি এসে দেখে বুঝতে পারে যে এই প্রজেক্টটা আপনি কিভাবে কি বানাইছেন। এটা আপনার সবগুলো প্রজেক্টের জন্য এইভাবে সুন্দর মতো করে একটা লিঙ্ক করার চেষ্টা করবেন। তাহলে কি আপনার রিক্রুটার যখন দেখবে যে আপনার সিভিতে কি কি আছে, এই প্রজেক্টগুলো দেখে হি উইল গেট এন আইডিয়া যে কিভাবে করছেন। এন্ড অফকোর্স সে কিন্তু প্রথমে কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করবে না, সে প্রথমে দেখবে যে আপনি কি করছেন। আপনি যদি জাস্ট এক লাইনের মধ্যে আপনি কি এটা ইউজ করছে এইভাবে লিখে রাখেন, যেমন হলো যে এই সিভিতে যেরকম ছিল, আপনি যদি জাস্ট এক লাইনে যদি এটা এরকম করে লিখে রাখেন, তখন যেটা হবে যে আপনার এই যে রিক্রুটার বুঝবে না খুব একটা ভালো করে যে কিভাবে কি করবেন, বুঝে গেছেন? তো এই জিনিসগুলো লিখবেন, অ্যাকশন ভার্ব দিয়ে লেখার চেষ্টা করবেন। যেমন উনি রিসার্চ এক্সপিরিয়েন্সের বেলাতে যেটা সুন্দর করে লিখছেন, এই যে ডেভেলপিং, এটা ফোকাসিং অন, এটা ইমপ্লিমেন্টিং, যদিও অ্যাকশন ভার্বটা পাস্ট টেন্সে দেওয়া উচিত ছিল, ডেভেলপিং, এইটা উনি মোটামুটি সুন্দর করে লিখছেন, বা প্রজেক্টটা উনি সুন্দর করে লেখেননি, বুঝতে পারছেন? আর আমার একটা পার্সোনাল সাজেশন থাকবে, আপনারা যখন সিভি বানাবেন ইন্ডাস্ট্রি রোলের জন্য, আপনারা চেষ্টা করবেন রিসার্চের ইয়াটা এই জায়গাতে খুব বেশি হাইলাইট না করার। কারণ আপনি যখন রিসার্চে বেশি হাইলাইট করে, আপনার প্রজেক্টে বেশি হাইলাইট করে না, তখন দেখা যায় যে তারা ধরে নেয় যে এই ছেলে রিসার্চেই থাকবে বা বাইরে চলে যেতে পারে। তো ওই জিনিসটা কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে বলে আমার মনে হয়েছে। বাট দেন এগেইন, রিসার্চের সাথে যদি আপনার গুড ইনাফ প্রজেক্ট থাকে তাহলে ঠিক আছে, বাট ওই ব্যালেন্সটা কোনো সময় আপনার প্রজেক্টের চেয়ে বেশি হবে না। আপনার ব্যালেন্সটা সবসময় এরকম থাকবে, আপনার জন্য রিসার্চের চেয়ে প্রজেক্ট বেশি থাকে ইন্ডাস্ট্রি সিভির জন্য।
বাট আপনি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এসে অ্যাপ্লাই করেন তখন কিন্তু সিভিটা আবার ডিফারেন্ট হয়ে যাবে, তখন আপনার আবার রিসার্চ বেস সিভি হবে। প্রতিটা জবের জন্য আমি আমার সিভি আলাদা আলাদা করে কেটার করি। আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য এক ধরনের সিভি আছে, আমার মেশিন লার্নিং এর জন্য এক ধরনের সিভি ইউজ করি আমি, আবার আমি ইন্ডাস্ট্রি আপনার ওই রিসার্চ বা পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য ওই জায়গাতে আমি কিন্তু আরেক ধরনের সিভি ইউজ করি। এন্ড এই সিভিটা ম্যাটারস এ লট বিকজ দিস ইজ দ্য বেসিক থিং দ্যাট এ রিক্রুটার উইল সি, ইভেন আপনার রেফারেন্স থাকে না থাকে। এন্ড লাস্টলি আপনার রেফারেন্স ম্যানেজ করার চেষ্টা করবেন। আপনার স্কিলস আছে, আপনার ইউ হ্যাভ এ গুড সিভি, আপনি সুন্দর মতো ওই কোম্পানিতে যখন রিক্রুটমেন্ট হচ্ছে আপনি লিঙ্কডিনে যাবেন, লিঙ্কডিনে দিয়ে সার্চ করে বের করবেন যে ওই জায়গাতে চুয়েট বা কুয়েট বলেন বা কুয়েট বলেন কোনো অ্যালামনাই বা ওই জায়গাতে আছে কিনা। অ্যালামনাই হওয়া লাগবে না, আপনি যদি দেখেন যে কোনো অ্যালামনাই পাচ্ছেন না, অ্যালামনাই পেলে গুড, আপনি তাকে লিঙ্কডিনে প্রফেশনালি একটা মেসেজ দেন এন্ড ইউর মেসেজ শুড নট স্টার্ট উইথ ভাই আসসালামু আলাইকুম। আমি এসে রিপ্লাই দিব না বা কেউই দিবে না যে ওয়ালাইকুম আসসালাম। আপনি শুধুমাত্র একটা মেসেজ দিবেন, ভাই আসসালামু আলাইকুম, আই স ইউ ওয়ার্কিং ইন দিস কোম্পানি, আই এম ইন্টারেস্টেড ইন দিস এরিয়া, আই স দিস কোম্পানি ওয়ার্কস ইন দিস ওয়ার্ক, আমিও এই সেক্টরের সাথে আই হ্যাপেন টু ওয়ার্ক উইথ দিস এন্ড আমি ইন্টারেস্টেড এই কোম্পানির সাথে এই জায়গাতে ইয়ে করতে, ডু ইউ হ্যাভ এনি অ্যাডভাইস ফর মি অ্যাজ আই এম অ্যাপ্লাইং। এই জায়গাতে কেউই এরকম সুন্দর করে মেসেজ দিলে মানে 10 জনের মধ্যে 9 জনই আপনাকে রিপ্লাই দিতে বাধ্য। আর আমি আজ পর্যন্ত এটা আমার জন্য ফেল করে নাই, আমাকে সবাই রিপ্লাই দিছে। আই হোপ এটা আপনার জন্য কাজ করবে, বাট বি রেসপেক্টফুল। এটা আপনার অ্যালামনাই হতে হবে না, এটা যে কোনো ভার্সিটির হতে পারে। আপনি যদি সুন্দর করে এরকম একটা মেসেজ করে ইয়ে দেন, চান্সেস আর হি উইল হেল্প ইউ। এন্ড যখন কোনো রিক্রুটমেন্ট হবে আপনি তাকে বলতে পারেন যে ভাইয়া আমার তো এরকম রিক্রুটমেন্ট হচ্ছে, আমি তো এই জায়গাতে অ্যাপ্লাই করছি, আপনি কাইন্ডলি আপনার সিভিটা ফরওয়ার্ড করে দিতে পারেন। দেন হি উইল টেক এ লুক এট ইউর সিভি, ইফ ইট ইজ গুড ইনাফ ওখানে চলে যাবে। আপনার কিন্তু মামা চাচা লাগে নাই, আপনার কিছু লাগে নাই। আপনি কি করছেন, আপনি লিঙ্কডিনে গেছেন, ওই কোম্পানির একজন রিক্রুটারও না, আপনার ওই কোম্পানিতে আছে একজন এমন কাউকে বেস্ট করছেন, সিনিয়র ইঞ্জিনিয়ার। আর চুয়েটের কেউ যদি হয় তাহলে তো কথাই নেই, তাহলে তো ভালোই অনেক জায়গাতে। আর যদি চুয়েটের কাউকে নাও পান, ওই জায়গাতে যিনি আছেন তাকে সুন্দর মতো একটা মেসেজ দিবেন, সিভি পাঠিয়ে বলবেন যে ভাইয়া এই অবস্থা, আমি এই জায়গাতে এরকম অ্যাপ্লাই করতেছি, হি উইল হেল্প ইউ আউট। সুন্দর করে অ্যাপ্লাই করবেন, সুন্দর করে মেসেজ করবেন, হি উইল হেল্প ইউ যে এখানে ইয়াটা কি। তাহলে রেফারেলটা আসলে কেন কাজে দেয়, যখন 1-1,500 সিভি থাকে অনেক জিনিসই তাদের চোখে এড়িয়ে যায়। অবভিয়াসলি সব জায়গাতে তারা ইকুয়ালি আপনার ইম্পর্টেন্স দিতে পারবে না, রাইট? তো যখন রেফারেল কেন কখন কাজ করে, আপনার কোম্পানিতে যদি যখন একটা এমপ্লয়ি থাকে, তখন এমপ্লয়ের মাধ্যমে যদি কোনো ওয়ার্ড আসে যে হি নোজ যে দিস গাই ইজ এ গুড ডেভেলপার, দে টেক এ লুক এট দ্য সিভি। ইট ডাজ নট মিন যে ইউ উইল গেট সিলেক্টেড, ইট মিনস যে আপনার সিভিটা ফাইনালি দেখার একটু সুযোগ পাবেন, একটু ফোকাস আসবে। আমি বলতেছি না যে আপনি সিলেক্ট হয়ে যাবেন, রেফারেল দিয়ে সিলেক্ট হয়ে যায় এরকম না। আপনার স্কিলস লাগবে, আপনার গুড প্রোফাইল লাগবে, এভরিথিং লাগবে, বাট ইন কেস এটা মিস হয়ে যায়, রেফারেল ক্যান হেল্প ইউ যে ওই জিনিসটা দেখে। এরপরেও যদি না হয়, দ্যাটস অন ইউ, ব্যাড লাক, ট্রাই নেক্সট টাইম, কোনো সমস্যা নেই। বাট অ্যাজ লং এজ আপনি সুন্দর মতো একটা সিভি বানাইছেন, অ্যাকশন ভার্ব দিয়ে সুন্দর করে বুঝাইছেন কিভাবে কি জিনিসগুলো, প্রজেক্টটা উপরে রাখছেন, এক্সপিরিয়েন্স উপরে রাখছেন, টেকনিক্যাল স্কিলস দেখাইছেন, তারপরে যেই আপনার যেই সেমিনার গুলো অ্যাটেন্ড করছেন, বা যেমন এই যে আমার অ্যাচিভমেন্টের মধ্যে আমি ব্লকচেন অলিম্পিয়াড দিছি, আপনার আমার বিভিন্ন ধরনের হ্যাকাথন এক্সপিরিয়েন্স ছিল ওগুলা দিছি, আপনার যা যা আমার এই রিলেটেড টেক রিলেটেড জিনিসপত্র আছে ওগুলা দিছি। ততক্ষণ পর্যন্ত আপনার গুড এক্সপিরিয়েন্স, গুড প্রজেক্ট ডেভেলপমেন্ট, আর গুড সিজিপিএ অপশনাল, বাট অ্যাডস অন টু দ্য ফ্লেভার। আর সাথে হলো যে আপনার যখন গুড একটা ওভারঅল প্রোফাইল থাকবে, আপনার সিভি অবশ্যই অবশ্যই নোটিস হবে, অ্যাটলিস্ট শর্ট লিস্টেড হবে। আমার শর্ট লিস্টেড হলে বাকিটা ইন্টারভিউ পর্যন্ত গেলে বাকিটা আপনার উপরে, যে ইফ ইউ ক্যান গেট এন ইন্টারভিউ। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের যেটা হয় যে ফোর্থ ইয়ারে বের হওয়ার পরে উই ডু নট ইভেন গেট এন ইন্টারভিউ, রাইট? এইটার জন্য সিভি ইজ এ ভেরি গুড মিডিয়াম। আপনি যদি একটা সুন্দর সিভি বানাতে পারেন, চান্সেস আর ইউ উইল গেট নোটিসড, চান্সেস আর ইউ উইল বি কল্ড। আর সাথে যদি আপনার একজন রেফারেলও থাকে, ধরেন যে আপনি অ্যাপ্লাই করে আপনি ওইখানে কোম্পানিতে যে সুন্দর মতো একটা লিঙ্কডিন প্রফেশনাল একটা মেসেজ দিচ্ছেন যে ভাই আমি এখানে অ্যাপ্লাই করতেছি, এরকম এরকম এরিয়া, উড ইউ বি ইন্টারেস্টেড ইন গাইডিং মি, হাউ ক্যান আই পারফর্ম বেটার ইন হিয়ার, বা এরকম এরিয়া। তো তখন দেখা যাবে তিনি আপনাকে হেল্প করবেন, হেল্প করে দেখা যাচ্ছে তিনি আপনার সিভিটা ফলো করতে পারেন। আমি বলতেছি না যে তিনি আপনাকে জব পাওয়াই দিবেন, তিনি কিন্তু আপনাকে জব পাওয়াই দিতে পারবেন না। তিনি অ্যাট বেস্ট যেটা করতে পারেন, আপনার সিভিটা একটু নোটিস করে দিতে পারেন, বাকিটা আপনার ক্যারি করতে হবে। হ্যাঁ, আর ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যেটা হয়ে যায়, অনেক সময় আপনারা জাস্ট দেখা যায় যে আপনার সিভিটা নোটিস হয় না, বাট সিভিটা তো সুন্দর করে বানাতে পারেন না, আর ইন কেস জাস্ট ব্যাড লাক থাকে। অনেকে আবার এটাও মনে করেন যে আমি হয়তো ইনাফ কোয়ালিফাইড না, আমার কোথাও থেকে ডাকছে না, প্রচুর সিভি পরে, অনেক সময় অনেক জিনিস নোটিস থাকে না। এই জন্যই আপনার নোটিসেবল হওয়ার জন্য যে জিনিসগুলো হওয়া উচিত ওগুলো আমি বলেছি, যেমন মনে করেন একটা লাইভ ওয়েবসাইট থাকা, একটা গুড ইয়া থাকা, আপনার একটা প্রোফাইল থাকা। ইনফ্যাক্ট আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটও বিল্ড করেছি। আর ওয়েবসাইট বিল্ড করতে আপনার GitHub IO-তে বিল্ড করতে পারেন খুবই কম সময়। আমি গুগল সাইট থেকে একটা করেছিলাম, ওইটা আজ পর্যন্ত আমি এখনো ইউজ করতেছি। আমি ভাবতেছিলাম যে আপনার একটা GitHub IO একটা ইয়া বানাবো, টু মেক এ শর্টার ভার্সন অফ দ্যাট, কারণ আমার সাইট সেটটা অনেক বিশাল একটা ওয়েবসাইট হয়ে গেছিল। সো আপনারা চেষ্টা করবেন যে আপনার প্রজেক্টস এন্ড এগুলা, যে আপনার এই জিনিসগুলো একটু রিক্রুটার জন্য এক জায়গাতে যে সুন্দর মতো দেখে ফেলতে পারে, আপনার রিক্রুটারকে যেন কষ্ট না করা লাগে। তো ওইটা করে যখন আপনার একটা রেফারেলও থাকবে, তখন আপনারা মনে করবেন যে এই জায়গাতে ইয়া করে গেছে। আর রেফারেলটা খারাপ কিছু না, একটা মানুষ যার স্কিলস আছে, যার ব্যাকআপস আছে, এন্ড লাস্টলি
যার একটা রেফারেলও আছে উনি কিন্তু 3 দিক থেকে উঠছে, আর যার স্কিলস আছে বা ধরেন তিনি রেফারেল পান নাই, এই জায়গাতে স্যাডলি যিনি রেফারেল পান নাই ওই জায়গাতে নোটিস নাও হইতে পারে। আবার উল্টাটা হইতে পারে যে একজন হয়তো আপনার রেফারেল দিয়ে চেষ্টা করছেন তিনি পারেন নাই, বাট একজন নর্মালি অ্যাপ্লাই করছেন তিনি পেয়ে গেছেন। যেমন আমার পার্সোনালি কেসে আমার রেফারেল ছিল না, আমি নর্মালি লিংকডইনে দেখছিলাম, অ্যাপ্লাই করছি, আমার somehow আমার সিভি গট নোটিসড এন্ড I got called to an interview. এই জিনিসটা আই গট লাকি, আপনার ক্ষেত্রে নাও হতে পারে আবার হতেও পারে। সো ট্রাই টু ম্যাক্সিমাইজ ইউর ভিজিবিলিটি as much as you can. সো দেখা যাচ্ছে ভিজিবিলিটিটা আপনি ইনক্রিজ করলে আপনার দেখা থাকবে যে জিনিসপত্র আপনি বাড়াতে পারেন। আর ভিজিবিলিটিটা বাড়ানোর জন্য কি করবেন, আপনার সিভিতে ভালো প্রজেক্ট দিতে হবে। এন্ড গিটহাব প্রজেক্ট গুলো আপনি অবশ্যই চেষ্টা করবেন যে গিটহাব যে প্রজেক্ট গুলো দিবেন অ্যাটলিস্ট ওগুলো একটু লাইভ করে রাখার, অনেক কিছু দিবেন। অ্যাটলিস্ট প্রথম 2-3টা একটু লাইভ করার চেষ্টা করবেন। লাইভ না করলে অ্যাটলিস্ট গিটহাবের রিডমিটা সুন্দর করে সাজাবেন, যেন আপনার প্রজেক্টটা দেখে একটা রিক্রুটার বুঝতে পারে যে হি ডিড সামথিং। তাহলে দেখা যাবে যে সেকেন্ড প্রজেক্ট গুলো থার্ড প্রজেক্ট গুলো দেখবে না। এন্ড একটা অপশনাল ওপিনিয়ন যেটা আমি দেখেছি, একটা ভেরি গুড ইঞ্জিনিয়ার, আপনারা নেক্সট যার সেশনে যাবেন দেখা যায় যে 4-5টা প্রজেক্টও লাগে না, ওয়ান গুড প্রজেক্ট ইজ ইনাফ। হোয়াট মেক্স এ গুড প্রজেক্ট, যে জিনিস আপনি 1 মাসে বানাইতে পারেন দ্যাট ইজ নট এ গুড প্রজেক্ট। এটা কোন কথা। এ গুড প্রজেক্ট ইজ সামথিং দ্যাট ইউ বিল্ড ওভার লাইক 6 months and 1 year. I did not have a good project. আমি একটা গুড প্রজেক্ট দিয়ে করিনি, but I know someone who does and he built the project in like 6 months and to 1 year. আস্তে আস্তে অনেকদিন ধরে তিনি অনেক টেকনিক্যাল কমপ্লেক্সিটি অ্যাড করছেন এই জায়গাতে। যেমন ধরেন নিজের একটা ডাটাবেস বানালেন, বাট ডাটাবেসের মধ্যে তিনি একটা ক্যাশিংও করছেন রেডিস দিয়ে, এই জিনিসগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছেন। সো এই যে অনেকদিন ধরে ছিল যে একটা জিনিস ইমপ্লিমেন্ট করছেন, এই জিনিসটা আসলে একটা গুড প্রজেক্ট বানায়। হ্যাঁ, তো দেখা যায় যে এই যে এন্টায়ার জিনিসগুলো এগুলো আপনাকে ভিজিবিলিটি বাড়াতে সাহায্য করে। এই জিনিসগুলো উইল হেল্প ইউ গ্রাউন্ড টু অ্যান ইন্ডাস্ট্রি। এন্ড আমি কথা দিতে পারি, ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক ইট আপ টু দিস, যে আপনার একটা গুড সিভি আছে, ইউ হ্যাভ এ গুড সিজিপিএ, এন্ড গুড সিজিপিএ না থাকলেও আপনার ইউ হ্যাভ এ গুড প্রজেক্ট ব্যাকিং, আপনার একটা ওভারঅল ভালো প্রোফাইল আছে, আপনি 6 মাস নিয়ে আপনার প্রোফাইল বিল্ড করছেন, স্কিলস বিল্ড করছেন। আমি বলতেছি না ইউ হ্যাভ টু বি এ প্রফেশনাল, জাস্ট গেট অন ডুইং থিংস। আপনাদের এখন এআই আছে, লার্ন স্টাফ, আপনাদেরকে এক্সপার্ট হতে হবে না, জাস্ট গেট ইট ডান। As long as you get things done, you are bound to get noticed. আপনি লিঙ্কডইনে পোস্ট দেন, আপনি যেটা বানাইছেন বানাতে একটা প্রবলেম পড়ছেন, যেমন কথা আপনি এই ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আপনি র্যাগের একটা প্রবলেম পড়ছেন, যে দেখা যায় যে র্যাগের সেমান্টিক সিমিলারিটি আপনার এই জায়গাতে মিলতেছে না, তো এটা মিলাইতে আপনি ধরেন একটা সলিউশন বের করছেন, এটা নিয়ে আপনি লিঙ্কডইনে লিখেন, আপনি মিডিয়ামে লিখেন, মেক এ প্রোফাইল, আপনাকে দেখে যেন মনে হয় যে ইউ নো ইউর স্টাফ। যেটা হয় যে আপনার ভিজিবিলিটিটা ইনক্রিজ করে। এই যে সিম্পল জিনিসগুলো যদি আপনি করেন, ইউ উইল বি অ্যাহেড অফ 99% অফ দ্য পিপল। 99% অফ দ্য পিপল। এই জায়গাতে এসে অনেক মানুষ বলে যে এআই আমাদের জব নিয়ে নিবে, which is not true. I personally feel যে এআই আমার কাজ অনেক ইমপ্রুভ করছে, and I know the engineers who work with me, and I know my friends who are engineers, যাদের এআই আসলে অনেক ভালো রকমের হেল্প করে, and এআই আসলে তাদেরকে রিপ্লেস করতে পারেনি, because once you get into engineering and you will realize যে how dumb AI can be into the hands of someone who does not know how to code with AI. So একজন যিনি জানেন যে এই দিয়ে কিভাবে কোড করতে হয়, একটা সিনিয়র ইঞ্জিনিয়ার জানেন আর একটা জুনিয়র ইঞ্জিনিয়ার যাদের কোড করেন, দুইজনই যদি এই দিয়ে কোড করেন, একটা সিনিয়র ইঞ্জিনিয়ার আর জুনিয়র ইঞ্জিনিয়ারের কোডে অনেক হিউজ ডিফারেন্স হয়। এগুলো আমি আগে বুঝতাম না, কোম্পানিতে ওয়ার্ক করতে আপনি বুঝি। তো এই ধরনের চিন্তা করবেন না, এই ধরনের চিন্তা যারা করে তাদের থেকে হতাশ হয়ে কোনো সময় অ্যাপ্লিকেশন বন্ধ করে দিবেন না। ইউ উইল ট্রাই ইউর বেস্ট, অ্যাজ লং এজ ইউ ট্রাই ইউর বেস্ট। আপনি 6 মাস হোক, যতদিন হোক, আপনার যত সময় হোক, অ্যাজ লং এজ ইউ সিরিয়াসলি ট্রাই, আই হ্যাভ নেভার সিন এনিওয়ান ফেল। যারা আসলে সিরিয়াসলি ট্রাই করছে, লাক ফেভারস দোজ যারা সিরিয়াসলি ট্রাই করে। আপনি সিরিয়াসলি ট্রাই করেন, আপনি ডিপ্রেস না হয়ে প্রজেক্ট বানান, সুন্দর মতো ওয়েবসাইট বানান, আপনি 30 জায়গাতে অ্যাপ্লাই করেন, একটা না একটা জায়গাতে ইউ আর বাউন্ড টু গেট নোটিস। 6 মাস সময় নেন, 1 বছর সময় নেন, না হলে আর আপনাকে একটা সিক্রেট টিপস আমি যেটা দিতে পারি, যেটা দিয়ে আমি শেষ করবো। সিক্রেট টিপসটা হলো, আপনি যখন একটা সার্কুলার দেখবেন, ইট ওয়ার্ক ফর মি, আমি যেটা করেছি, আমি একটা কাজ করেছি, আমার একটা যেগুলো আগের প্রজেক্ট ছিল, আমি আগের প্রজেক্ট থেকে করেছি কি, যখন একটা সার্কুলার দেখেছি, ওই সার্কুলারে যত রিকোয়ারমেন্টস ছিল, ওই রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করে আমি আমার একটা পার্সোনাল প্রজেক্ট করেছি। আমার অনেকদিন একটা পার্সোনাল প্রজেক্ট করার চিন্তা ছিল যে আমি একটা ফিনচেইন অ্যাপ বানাবো। ওই অ্যাপটা কি করতো আপনার, যে হলো যে আপনার পার্সোনাল যে অ্যাপ ফাইন্যান্স ট্র্যাকিং অ্যাপ গুলো আছে না, ফাইন্যান্স ট্র্যাকিং অ্যাপে আপনার কি করতে হয় যে নিজে বারবার আপনার ক্যাটাগরি সিলেক্ট করে এন্ট্রান্স করতে হয়। আমার এটা ভালো লাগতো না, আমি ভাবছিলাম যে আমি নর্মাল ল্যাঙ্গুয়েজে আমি ইনপুট দিব, ওইটাই মনে রাখবে। হ্যাঁ, এরকম একটা অ্যাপ বানানোর আমার চিন্তা ছিল। পরে আমি দেখছি কি, ওইখানে যে স্ট্যাক গুলো বলছে, ওইখানে যে স্কিল গুলো চাইছে, আমি সবগুলো সুন্দর মতো নিয়ে ওগুলোকে ইন্টিগ্রেট করে আপনার 1 মাস ধরে একটা প্রজেক্ট বানাইছি। ওই প্রজেক্টটা দিয়ে আমি ওই কোম্পানিতে পরে অ্যাপ্লাই করছি, আর ওই কোম্পানিতে আমার হয়ে গেছে। ওরা যে স্ট্যাক গুলো চাইছিল, এটা একটা সিক্রেট হ্যাক, আমার কাছে মনে হয়েছে ইট ওয়ার্কস, যে ওরা যে স্ট্যাকটা চাই, ওই স্ট্যাকটা দিয়ে আমি একটা প্রজেক্ট, ভালো একটা প্রজেক্ট একটা বানিয়ে দেখাই। আই ক্যান নট গ্যারান্টি যেটা সবসময় কাজ করবে, ইট ওয়ার্ক ফর মি, ইট মাইট নট ওয়ার্ক ফর ইউ, সো ইউ ক্যান ট্রাই দ্যাট। আর চেষ্টা করবেন যে
আরেকটা সিক্রেট টিপস, যখন আপনি হায়ারিং পোস্ট দেখেন, হায়ারিং পোস্টে আপনি দেখার চেষ্টা করবেন যে ওইখানে যেসব জিনিসপত্র বলা হয়েছে, অনেক জিনিসপত্র লিখে মানুষ গুগল থেকে কপি পেস্ট করে করে হায়ারিং পোস্ট গুলো বানায়, তো এখানে দেখা যায় অনেক কিছু বলে। আপনি দেখবেন যে ওই জিনিসগুলো বুঝেন কিনা, অ্যাটলিস্ট হ্যাভ এ বেসিক নলেজ অ্যাবাউট দিস। আপনি হয়তো এজিওর দেখলেন, জিসিপি দেখলেন, সেজ মেকার দেখবেন, অনেক অনেক ধরনের এমন জিনিসপত্র দেখলেন যে টার্মিনোলজি যেগুলো আপনারা বুঝতেছেন না, ওগুলো নিয়ে সার্চ দেন। বিভিন্ন হায়ারিং পোস্টে যে ধরনের রিক্রুটমেন্ট গুলো থাকে, যে এই যে এই জিনিসগুলো আমি স্টিল নাও, আমি এখন যখন কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারের পোস্টে রিক্রুটমেন্ট হয়, তখন আমি চেষ্টা করি কি ওই জায়গাতে হায়ারিং এর যেসব জিনিসপত্র লেখা আছে যে এগুলো মাস্ট রিকোয়ার্ড স্কিলস, এগুলো থাকতে হবে, এগুলো থাকা অপশনাল, এগুলো থাকলে ভালো, আমি এগুলো পরে দেখি যে আমি কোনগুলো পারি না, আমি জাস্ট সার্চে এগুলো নিয়ে আইডিয়া করার চেষ্টা করি, মাঝে মাঝে হয়তো কয়েকটা জিনিস আমার কাজে ইন্টিগ্রেট করার চেষ্টা করি। এগুলো করতে করতে থাকলে আপনি দেখা যাবে কি মোস্ট অফ দ্য রিক্রুটার কোর্সে আলটিমেটলি ঘুরে ফিরে সেম জিনিসগুলাই দেয়। একটা বিশাল সিলেবাস, বাট ঘুরে ফিরে আলটিমেটলি যখন আপনি এগুলো শিখতে থাকবেন, তখন দেখবেন যে ঘুরে ফিরে সেম জিনিসই দিতেছে। আপনার এক্সপার্ট হইতে হবে না, ইউ নিড টু হ্যাভ এন আইডিয়া অফ হোয়াট দিস ইজ। আপনার বেসিক ডাটাবেস নিয়ে আইডিয়া থাকতে হবে, আপনার বেসিক আপনার অপারেটিং সিস্টেম নিয়ে আইডিয়া থাকতে হবে ইন্টারভিউ করার জন্য। আর যারা সিপি করেন তারা আবার অনেক সময় ডেভেলপমেন্ট করেন না, তাদের জন্য আমি জিনিসটা বলতে ভুলে গেছিলাম। আমি বলছি সিপির মধ্যে দুইটা ক্লাস আরাইভ হয়, একটা হলো যে যারা সিপি ছাড়া কিছু করেন না, আর সেকেন্ড হলো যে যারা সিপির সাথে মাঝে মাঝে ডেভেলপমেন্ট করেন। সিপি ছাড়া যারা সিপি ছাড়া কিছু করেন না, তাদের জন্য দেশে এক দুইটা কোম্পানি আছে যারা ডিরেক্ট রিক্রুটমেন্ট করেন। ওই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে মাঝে মাঝে যদি সিপি প্রোফাইল বেশ ভালো হয় তাহলে আপনার হয়ে যেতে পারে, বাট আই থিঙ্ক ইটস এ ভেরি রিস্কি রোড, কনসিডারিং এখন মানে জাস্ট সিপির আপনার একটা র্যাঙ্ক দেখে আপনাকে কেউ জব দিবে না। ইউ নিড টু পাস এন ইন্টারভিউ, ইউ নিড টু নো হোয়াট এ ডাটাবেস ইজ, you need to know what a backend and frontend is, and you need to know how they work, how they communicate. এই বেসিক আইডিয়া গুলো থাকা লাগবে। জাস্ট সিপি র্যাঙ্ক দেখে আবার আপনার দিয়ে দিবে, এইটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে একটা রং আইডিয়া। এন্ড ইনফ্যাক্ট আপনারা যদি বাংলাদেশ সিপি কমিউনিটি বা বাংলাদেশের প্রোগ্রামিং বিভিন্ন ফেসবুক গ্রুপ গুলোতে যান, আপনারা অনেকে দেখবেন যে এক্সপার্ট র্যাঙ্ক নিয়ে অনেকে যান এখানে, বাট দে গেট রিজেক্টেড বিকজ উনি আসলে এক্সপার্ট ছাড়া আর কোনো কিছু নিজের আরো কিছু প্রেজেন্ট করতে পারেন না। সো দিস এরা ইজ অ্যাবাউট বিং স্মার্ট। আপনার সিপি করেন, ইউ হ্যাভ এ ভেরি গুড প্রোফাইল, ইয়েস ইউ নো ভেরি গুড কোডিং স্কিলস, বাট ইন দি এন্ড ইউ নো হাউ টু সলভ এ প্রবলেম, বাট ইউ ডু নট নো এনিথিং আউটসাইড অফ দ্যাট। আপনি হয়তো জানেন যে একটা গুড কোড কিভাবে করতে হয়, আপনি হয়তো জানেন যে একটা ডাটা স্ট্রাকচার কিভাবে এফিশিয়েন্টলি একটা প্রবলেমের ক্ষেত্রে ইউজ করতে হয়, ইউ নো যে এই জায়গাতে আমি স্ট্যাক ইউজ করবো না, আমি এই জায়গাতে হিপ ইউজ করবো, বাট দ্যাট ডাজ নট গেট ইউ হায়ার। ইট ইজ গুড ফর সার্টেন কোম্পানিজ, লাইক আপনি গুগলের জন্য যখন অ্যাপ্লাই করবেন বা করবেন পিওরলি প্রবলেম সলভিং বেসড। বাট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটু শিফট হচ্ছে এই জায়গাতে, ইউ নিড টু হ্যাভ আদার থিংস অলসো। যদি চেষ্টা করেন একটু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের একটা প্রজেক্ট করার, মিনিমাম এক দুইটা প্রজেক্ট করেন, আর যদি একটু এগুলো প্রেজেন্ট করতে পারেন ব্যাক এন্ডের ফ্রন্ট এন্ডের এগুলো নিয়ে আইডিয়া যদি থাকে, ইউ আর ভেরি গুড টু গো। এন্ড সিপি থাকলে ইট উইল এলিভেট ইউর রেজাল্টস এ লট। ইনফ্যাক্ট যারা ফরেনে যেতে চান, কারো প্রোফাইলের মধ্যে আপনার যদি আইসিপিসি রিজিওনালে ভালো করা লাগবে না, জাস্ট পার্টিসিপেশনের ইয়েটাও থাকে, এটা প্রোফাইলে অনেক ভ্যালু অ্যাড করে। ট্রাস্ট মি অন দিস, ইট ইজ অ্যাড অন টু ইউর প্রোফাইল। হ্যাঁ, তো তখন দেখা যায় যে অনেক বেশি করে। এন্ড অ্যাজ আই সেড, সিপি আপনার প্রোফাইলে খুবই ভালো একটা কম্পিটিটিভ এজ দেয়। আমি বলতেছি না ইট উইল গেট ইউ হায়ার্ড, বাট ইট মেক্স ইউর প্রোফাইল মোর ভিজিবল টু দ্য রিক্রুটার্স, যে না তিনি একটা জিনিস নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করছেন, হি হ্যাজ গুড প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস এন্ড হি ওয়ার্কস অন দিস। বাট ইট উইল নট গেট ইউ হায়ার্ড গ্যারান্টিড। It might get you hired, but it will not get you for guarantee. আমি গ্যারান্টিটা দিচ্ছি না আর কি। সো চেষ্টা করবেন যে যখন রিক্রুটমেন্ট হয়, আপনারা যখন অ্যাপ্লাই করেন, একটা কমপ্লিট হোলিস্টিক প্রোফাইল হয়। তো হোলিস্টিক্যালি আপনারা আপনাদের ভিজিবিলিটি কিভাবে বাড়াতে পারেন বা কিভাবে আপনার এন্টায়ার প্রোফাইলটা আপনি তাদের কাছে দেখাতে পারেন, ওই জিনিসটা দেখানোর ট্রাই করবেন। কারোর হয়তো সিপি খুব ভালো, তিনি সিপিটা দিয়ে দেখানোর চেষ্টা করেন। কারো হয়তো সিপি আছে, প্রজেক্ট আছে, দুইটা দিয়েই দেখানোর চেষ্টা করেন। আর এটা কঠিন কিছু না, যিনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন তিনি ইজিলি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দিয়ে একটা জাস্ট ফ্রেমওয়ার্ক শিখে 1 মাস সময় নেন, ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে কাজ করে অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা নেন, অ্যাপ্লাই করে ফেলেন, কোনো সমস্যা নেই, ইউ উইল গেট হায়ার্ড, বাট গ্যারান্টিড না। আবার অনেকে যারা সিপিইউ করেন না, কিছুই করেন না, ডেভেলপমেন্ট করেন না, তারা আস্তে আস্তে একটু করে হতাশ না হয়ে একটু দেখা শুরু করেন যে কিভাবে আমি একটা জিনিস শুরু করবো। আর আমার কাছে মনে হয়েছে যে আপনারা জাস্ট ওই সিপি বা ওয়েব ডেভেলপমেন্ট বাদে আরো অনেক কিছু আছে কম্পিউটার সায়েন্সে, যেটা আপনারা এক্সপ্লোর করে দেখেন না। আমার কাছে মনে হয় যে সিএস স্টুডেন্ট আপনাদের এগুলো অবশ্যই এক্সপ্লোর করে দেখা উচিত। যেমন আমি ব্লকচেইন এক্সপ্লোর করে দেখেছিলাম, যদিও আমি এখন এআই এর মানুষ, আই এক্সপ্লোরড ব্লকচেইন। সো আপনারা চেষ্টা করেন সাইবার সিকিউরিটি। আই নো পার্সোনালি সামওয়ান যিনি সাইবার সিকিউরিটিতে এক্সপ্লোর করার চেষ্টা করছেন। সাইবার সিকিউরিটি ইজ এ গ্রেট ফিল্ড। এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ভাই, আমাদের নেক্সট একটা সেশন আসলে শুরু হওয়ার কথা ছিল আর কি। আচ্ছা, আই ফরগট অ্যাবাউট দিস। আই এম ভেরি সরি। ইয়েস আই এম ভেরি সরি। আমার আসলে আধা ঘন্টা নিব, বাট কথা বলতে বলতে অনেক সময় লেগেছে। আই হোপ আমি আপনাদের প্রতিটা ইয়ারের জন্য একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি ফর দ্য 4th ইয়ার অলসো। ইউ নো হোয়াট টু ডু। আই হোপ ইউ মেক ইট আউট।
and I'm extremely sorry যেটা একটা লং সেশন হয়ে গেছে. You might continue to your next session. Okay, goodbye. Thank you so much, Bhai, for such an insightful and inspiring session. Before we wrap up this session, I would like everyone to know that session 2 will be starting shortly. So please stay with us. Thank you. Okay, and again, sorry from my side, আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি আর আমার কথা আমি কক্সবাজার আছি, আমি ফোনে চার্জার আনতে ভুলে গেছি, সো আমার কথা আমি আসলে প্রিপারেশন নিয়ে সেশনটা নিইনি, মানে কথা একটু জড়িয়ে এসেছে, আপনার আগে পরে এসেছে. আই হোপ আমি একটা জিনিস দুইটা জিনিস হলো আপনাদেরকে দেখিয়ে যেতে পেরেছি. And again, I'm sorry for taking so much time. আমি আধা ঘন্টায় শেষ করে দেবো ভেবেছিলাম.